This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবং সুযোগ পাওয়াটা সব সময় যোগ্যতা অনুযায়ী হয় না। জয়েন্ট ফ্যামিলি ভেঙে যাচ্ছে তার অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ মূল্যবোধ সব সময় পাল্টায়। মা যখন হাসতে আরম্ভ করতো হাসি থামানো মুশকিল হতো। মারা গেলে লোকের যত সময় যায় ভুলে যায়, অ্যাবসলিউটলি বাজে কথা। আমরা বড় শরীর সর্বস্ব হয়ে যাচ্ছি, মনটা গেছে হাত। ধর্ষণ সবাই করে, সব পুরুষ, খালি যার সাহস আছে সে ফিজিক্যালি করে। আপনাদের সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্টিস্ট রিসার্চ করছে, সেই ছেলেটা গাড়িতে যাবার সময়, বাসে যাবার সময় কালী মন্দিরে এরম করে যায়। এটা কি করে হয়? একটা মেয়ের সম্মান নষ্ট করে আর একটা মেয়ে। যা পেয়েছি আমি আজকে, আমি যেটুকুন অভিনয় পারি তার 75% সৌমিত্র চ্যাটার্জির দান। আমার বাড়িতে আমার মা বা আমার ঠাকুমা ছেলেদের আগে খেতে দেন, তারপরে মেয়েদের। মেয়েটার কি খিদে পায় না? কিছু স্মৃতি, কিছু বিস্মৃতি, কিছু আফসোস, কিছু প্রাপ্তি, সফলতা, ব্যর্থতা, সবই যেন এক সুরে বাঁধা। চেনা মানুষের অচেনা গল্প হবে মগজমারির আড্ডায়। তাহলে দেখতে থাকুন আজকের পর্ব। আর হ্যাঁ, আজকের পর্বের প্রাণ ভোমরা হলো ভূতের রাজা দিল বর, প্রতিসাদে মাতৃত্বের ছোঁয়া এবং মণিমহেশ হসপিটাল। 1997 সাল, আমি ক্লাস 2তে পড়ি। তো প্রথম আমার সিনেমা দেখার একটা মেমোরি, একটা রেপ করার দৃশ্য। ঘটনাক্রমে তারপরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার কাজ করা হচ্ছে, অ্যাজ এ আর্ট ডিরেক্টর আমি কাজ করি, পডকাস্টেও বসি। তো সেই যে লোকটা যিনি ছিলেন তার নাম অরুণ ব্যানার্জি, আজকে আমাদের অতিথি। তো আমার সিনেমা দেখার প্রথম স্মৃতি আপনার সঙ্গে জড়িত। তো সেদিন আমার মানে ওই শিশু মনে একটা অদ্ভুত ভয়ঙ্কর একটা আপনার ছবি তৈরি হয়েছিল। ওটা তো অভিনয় ছিল, আমি ব্যক্তি মানুষটা নিশ্চয়ই ওরকম নয়। যদি তাই হতো তাহলে বোধহয় এখানে ডেকে এনে ইন্টারভিউ করতো না। না, আমি ওরকম নই, কিন্তু অভিনয় করার জন্য তো অনেক কিছুই করতে হয়। এবং যারা ভিলেন করে তারা কেউই ভিলেন নয়, অভিনয় করে। কারো তোমার যেমন অনেক ছোটবেলায় দেখা, সেই জন্য হয়তো মনে দাগটা বেশি কেটেছে। এইরকম ভিলেনই অনেক। তবে যে ছবিটার কথা বললে, ছবিটার নাম বোধহয় জীবন যৌবন। জীবন যৌবন। দেবশ্রী রায় ছিল হিরোইন, আমি ভিলেন, চিরঞ্জিত হিরো। ওই ছবিটা সুপারহিট করেছিল, প্রচন্ড চলেছিল। যাই হোক, যে কোনো কারণে হোক তোমার মনে ছাপ ফেলেছে। তবে আমার নিজের ধারণা, সবকিছু যে সমস্ত ভিলেনি গুলো দেখানো হয় একটু অতিরঞ্জিত করে দেখানো হয় ছবিতে, এই দাগটা ফেলার জন্য। সেটা বোধহয় একটা কারণ সাহিত্যিক বা যে কোনো শিল্পী এটা করেন, মানে এখানে চিত্রনাট্যকার বা ডিরেক্টর, এটা বাড়াবাড়ি একটু মনে হবে বাড়াবাড়ি, কিন্তু এটা করেন এই ধাক্কা দিয়ে মনের মধ্যে গেঁথে দেওয়া যে দিস ইজ ব্যাড, এই খারাপ, এটা এইটা তোমার একটা ভয়ঙ্কর লেগেছে আমার চোখ দুটো। কিন্তু আমার নিজের কখনো আয়নার দিকে কখনোই চেষ্টা করে আমি ভয়ঙ্কর করতে পারিনি, কিন্তু তোমার লেগেছে তার কারণ হোল সিচুয়েশনটা মিলিয়ে হয়েছে। এই ধরনের একটা অভিপ্রায় আজকাল শিল্পের মধ্যেও ভীষণভাবে আসছে, কিন্তু আজকাল ওইটা কেন জানি না বর্তমান প্রজন্ম বোধহয় ওটাকে পছন্দ করছে, ওই ভিলেনটাকে পছন্দ করে। আজকাল ভিলেনদের মতনই চুলের ছাঁট, চেহারা,
ভাব ভাব হুম বেশিরভাগ ছেলেদের মধ্যে আমি দেখতে পাই। হুম বাস্তব জগতে আমি অভিনয় শিল্পীদের কথা বলছি না। হুম কিন্তু গোড়ায় আমাদের প্রজন্মে এই ধরনের একটা মানসিকতা ছিল, ওটাকে মনে গেঁথে দিয়ে যাতে আর ওরা না করে, কোনো মানুষ, সমাজের মানুষ এটাতে উৎসাহিত না হতে হয় এই ধরনের চরিত্র করার জন্য, এই ধরনের চরিত্র হয়ে ওঠার জন্য, হুম সেই চেষ্টা করা হতো। এখন বোধহয় আমি জানি না, এখন বোধহয় এবার বন্ধ করে অন্য কিছু করা উচিত, কারণ এইটা এই ভিলেনিটাই লোকের পছন্দ হয়ে গেছে ছেলেদের। হুম সমাজটা তো পাল্টায়। আসলে কি হচ্ছে আমাদের, বেশি কথা বলছি হুম না, শুধু একটু বলি যে মূল্যবোধ সবসময় পাল্টায়, একদম কিন্তু আমাদের এখন যেটা হচ্ছে মূল্যবোধ পাল্টাচ্ছে না, মূল্যবোধটা চলে যাচ্ছে, হুম চলে সেটা রিপ্লেসড হচ্ছে না, আর একটা মূল্যবোধ সেই জায়গাটা নিচ্ছে না, শূন্যতা তৈরি হচ্ছে। তার ফলে সমাজের কোনো মূল্যবোধ নেই এখন। আমি এই কাজটা অন্যায়, এই কাজটা আমি অন্যায় মনে করছি, তাহলে কোনটা ন্যায় মনে করছো সেটা বলো, সেটা কেউ বলছেন না, বা সেটা জানে না, ভাবে না। আমার এটা পছন্দ না, আমি এটা করব কেন? সেই যে রিপ্লেসমেন্ট অফ অ্যানাদার, আমি পায়ে হাত দিয়ে প্রণাম করতে আমার মনে হচ্ছে এটা হওয়া উচিত না, কেন আমি পায়ের ধুলো মাথায় দেবো? হুম ওকে, ঠিক আছে। অন্য স্টেটে তো একটা জিনিস এসছে, হাঁটুতে একটা হাত দিয়ে তো করে, হুম আমরা তো সেটাও করি না। হুম নত হওয়াটা কিন্তু নতি স্বীকার নয়, হুম নত হতে মানুষের শেখা উচিত, নতি স্বীকার। এই যে ভ্যালুস গুলো, এই ভ্যালুস গুলো আমি বলছি না আমারটা নিতে হবে, হুম কিন্তু তুমি বলো তাহলে তুমি এটা করছো না, ওয়েল ফাইন, হুম তাহলে তুমি কি করতে চাও সেটা বলো, তাহলে আর একটা মূল্যবোধ তৈরি হয়। একদম এইটার অভাবে আমার মনে হয় সমাজটা কোথাও যেন একটা ছন্ন ছাড়া রূপ নিচ্ছে। হুম আপনি 30 বছর ইংলিশের প্রফেসর হ্যাঁ, ছিলেন, হুম, ইংলিশের প্রফেসর ছিলেন, তারপরে সেখান থেকে থিয়েটার, সিনেমা। প্রফেসর অ্যাজ এ শিক্ষক হিসেবে আপনি যখন দেখেন আর যখন নিজেকে অভিনেতা হিসেবে দেখেন, দুটোর মধ্যে বেসিক পার্থক্যটা কি? প্রথমে একটা কথা বলি, আহ, আমি কিন্তু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, মানে আমায় জোর করে দেওয়া হয়েছিল। আমি বিএসসি পড়তে ঢুকেছিলাম, হুম 1 বছর পড়েছি। হুম একটা সময় মনে হলো সায়েন্স আমার পছন্দ নয়, একটা কারণ। দ্বিতীয় কারণ, আমি সায়েন্স যদি পড়ি তাহলে হয় সায়েন্টিফিক ল্যাবরেটরিতে কাজ করতে হবে কিংবা কোনো অফিসে কাজ করতে হবে, হুম তাহলে সে আমার সময়টা বেশি নিয়ে নেবে। কিন্তু আমার তখন থেকে উদ্দেশ্য হচ্ছে অভিনয় করব। আচ্ছা অভিনয়টা মানে তখন সিনেমা নয়, তখন অদ্ভুত একটা সময়ের মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি, হুম যে সময়টা আমরা নাটক করব এবং সমাজকে পাল্টাবার নাটক করব, হুম একটা কোথাও প্রতিবাদী নাটক করার মানসিকতা নিয়ে আমরা বড় হয়েছি। সে অভিনয়টা করব যে মুহূর্তে মাথায় ঢুকলো, তখন আমার মনে হলো যে শিক্ষকতা হুম করলে অনেক বেশি সময় পাওয়া যায় যদি আমি প্রাইভেট টিউশন না করি। হুম একদম এবং কলেজে সব থেকে বেশি অধ্যাপকরা সময় পেতেন তখন, অন্তত হুম যখন আমার ক্লাস, তখন আমার ক্লাস নিতে হবে, আদারওয়াইজ ক্লাস যেই হয়ে গেল আমি কলেজ থেকে বেরিয়ে যেতে পারতাম। তার ফলে ওইখানে বেশি সময়টা পাবো বলে আমার কলেজের অধ্যাপক হবার মানসিকতাটা ছিল। হুম আর কলেজের অধ্যাপক হতে গেলে একটু রেজাল্টটা ভালো করতে হবে। একদম আমি ইংলিশ মিডিয়ামে পড়েছিলাম বলে হুম আমার সুযোগটা ছিল ইংরেজি নিয়ে পড়ার, হুম এই জন্যে যে খুব সহজে আমি নম্বরটা বেশি তুলতে পারবো। হুম সেই মানসিকতা নিয়ে কিন্তু আমি সাহিত্য নিয়ে পড়েছি এবং অধ্যাপনা করেছি, অভিনয় করব বলে। আচ্ছা সুতরাং আমার দুটো সত্তা যদিও পরবর্তীকালে তৈরি হয়েছে, এবং আমি সমভাবে অধ্যাপনাকে এনজয় করেছি। ছাত্রদের আমি আজও মিট করি, মানে এত তারা বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে প্রায়, তো তাদের এই দোলের দিন হুম আমার বেশ কয়েকশো স্টুডেন্ট আমার সঙ্গে দেখা করেছে। আচ্ছা তো এখনো একটা ওই
ওদের প্রতি আকর্ষণ আমার আছে, ওই জীবনটার প্রতি আকর্ষণ আছে। কিন্তু এই জগৎটা যখন পরবর্তীকালে দেখলাম 30 বছর হবার পর আমি দেখলাম, তখন ছেড়ে দিয়েছিলাম। আরো 4 বছর 5 বছর আমি ইচ্ছে করলে করতে পারতাম, কিন্তু সেটা না করে আমি ছেড়ে দিয়েছিলাম, কারণ এদিকের ব্যস্ততা বাড়ছিল। কিন্তু দুটো রূপ যদি আমাকে বলো, যে তাহলে সত্যি কথা বলতে যে স্বাধীনতা, যে সুযোগ পড়ে আমি পেয়েছি, কারণ সেটা আমার নিজস্ব, আমি কতটা দিতে পারছি, আমি কতটা বুঝিয়ে উঠতে পারছি ওদের, সেটা আমার ব্যক্তিগত, তার উপর কারো হাত ছিল না। কিন্তু অভিনয়টা তো সেটার উপর নির্ভর করে না, আমার সুযোগ পাওয়াটাও একটা ফ্যাক্টর হয়ে যায়, এবং সুযোগ পাওয়াটা সব সময় যোগ্যতা অনুযায়ী হয় না, সেটা বুঝতেই পারছো। আমি বলছি না আমার বিরাট যোগ্যতা ছিল, তা না, যেটুকুন ছিল সেটুকুনো সুযোগ পাইনি। আর যে পরিমণ্ডলের মধ্যে কাজ হতো, সেই পরিমণ্ডলে আমি ঢুকতে পারিনি, সেটা আমার একটা গন্ডগোল হয়েছিল। সেটা হচ্ছে আমি অধ্যাপক হওয়ার ফলে আমার একটা ভেতরে ইগো তৈরি হয়েছিল, একটা আত্মসম্মান বোধ কোথাও তৈরি হয়েছিল। আমি আজ অব্দি, যার জন্যে গোড়া থেকে আজ অব্দি কাউকে গিয়ে বলতে পারেনি আমাকে একটা রোল দাও, আমাকে একটা চরিত্র দাও, তোমার ছবিতে অভিনয় করবো বলে। এটা আমি বলে উঠতেই পারিনি। কোথায় অধ্যাপকের আত্মসম্মান বোধ বাধা দিয়েছে, এইখানে একটা কোথাও গন্ডগোল হয়েছে। কিন্তু সেই সুযোগটা হয়তো অভিনেতা হিসেবে আমি পাইনি, যদিও অভিনয় করে, বিশেষত স্টেজে অভিনয় করে আমি যথেষ্ট আনন্দ পেয়েছি আমার জীবনে। ফিল্মে কয়েকটা ছবিতে করি, পাইনি তা নয়, নিশ্চয়ই পেয়েছি। কিন্তু আমার মনে হয়েছে যে আমি যতটা অধ্যাপক হিসেবে দিতে পেরেছিলাম ছাত্রদের, ততটা আমি হয়তো ছবিকে দিতে পারি। 1947 সালে বোধহয় আপনার বয়স 3 বছর। হ্যাঁ, তো যখন মানে আমাদের মেমোরি তো ঠিকুজি গোষ্ঠী নিয়ে বসেছে। হ্যাঁ, বলো। মেমোরিটা তো আমাদের মোটামুটি 5-6 বছরে আসে। তো এই স্বাধীনতা দিবসের রাতে কি মেমোরি আপনার বাবার কাছ থেকে প্রথম আপনি পেয়েছেন? আমার কিচ্ছু মেমোরি নেই। বাবার কাছ থেকে শুনেছেন যেটা? না, আপনি তো তখন 3 বছরে, না 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 না, আমার সেরকম ওই রকম ভাবে পাইনি আসলে। আমাদের বাড়ির পরিবেশটা অন্যরকম ছিল। আমি যদি পেতে পারতাম আমার দাদুর কাছ থেকে, যিনি একটা সময় রাজনীতি করেছেন, পরবর্তীকালে রাজনীতি ছেড়েও দিয়েছেন, স্বাধীনতা দিবসের কে নিয়ে খুব বেশি, কারণ এখন বুঝতে পারি যে কেন ওইটা নিয়ে উচ্ছ্বাস হয়নি। স্বাধীনতাটা বোধহয় সব মানুষের কাছে যেভাবে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতাটা পাওয়াটা বোধহয় গ্রহণযোগ্য হয়নি। আজও আমরা বুঝতে পারি যে আমরা অ্যাকচুয়ালি স্বাধীন হইনি। একটা মনে হয় যে স্বাধীনতা আমাদের ভাগ করে দেওয়া হলো, আমার একটা খাদ্য রয়েছে, আমার একটা, তুমি রয়েছো, আমার পুরোটা খাবার ইচ্ছে না, আর আরেকজন এসে বললো, কেটে দিয়ে বললো না এই ভাগটা ওর, এই ভাগটা আলাদা করে দেওয়া হলো। এই ভাগটা মেনে নিতে পারেনি অনেকে। আমার যেটা নিজস্ব, সবটা মিলে দুজনে খাবো, এইটা মানসিকতাটা চলে গিয়ে ভাগ এলো, যার জন্য হয়তো এটা এরা বলতে পারবেন, সমাজবিদরা বলতে পারবেন, সমাজতত্ত্ব যারা নিয়ে নাড়াচাড়া করেন, আমি একটু দু একটা জায়গায় পড়েছি যে আমাদের যে আজকে জয়েন্ট ফ্যামিলি ভেঙে যাচ্ছে তার অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ কিন্তু এইটা, দেশ ভাগটা, ভাগ করে আলাদা হওয়া। এই যে ভাগ করে আলাদা হওয়া, এটা সাহেবরা করে গেছেন চিরকাল আমাদের মধ্যে একটা লড়াই লাগিয়ে দেওয়ার জন্য, সেই দুষ্টুমিটা করে গেছেন। সেই ট্র্যাপে আমরা পা দিয়েছি তাড়াহুড়ো করার জন্য, বিভিন্ন কারণে। নেহেরু সাহেব করেছিলেন হয়তো অন্য কারণে, জিন্না সাহেব করেছেন অন্য কারণে, কিন্তু প্রত্যেকেরই ব্যক্তিগত কারণ ছিল তাড়াহুড়ো করার। তাড়াহুড়ো করার ফলে আমাদের চিরকালীন একটা বিরোধ নিজেদের মধ্যে খেইটা রয়ে গেল। এটা খুব খুব খারাপ। ওই স্বাধীনতাটা খুব একটা কাম্য ছিল। তখন থেকে হয়তো কিছু লোক এটা ফোরকাস্ট করেছিলেন বা ভেবেছিলেন যে এটা ভালো হলো না,
তাই স্বাধীনতা নিয়ে সেই সময়ের লোক খুব বেশি পুলকিত ছিল বলে আমার মনে হয় না। একটা দেশ স্বাধীন হচ্ছে সেটা একটা অন্য ব্যাপার। এবং পাঞ্জাবে এবং বাংলাতে, কারণ পার্টিশন এরা এরা সহ্য করতে হয়েছে এদের, তো তার একটা এফেক্ট তো এখানে ছিলই সবসময়। তখন নোয়াখালীতে দাঙ্গা চলছে, গান্ধীজি এখানে রয়েছেন, তো বাংলা পার্টিশনটা অতটা বেশি এফেক্টিভ, মানে আনন্দটা, স্বাধীনতার আনন্দটা খানিকটা একটু নিয়মানি করে দিয়েছে আমার যতটুকু মনে হয় আর কি। আর যেটা হলো সেটা হচ্ছে স্বাধীনতা হওয়ার সঙ্গে সঙ্গে এবং যেটা পরিষ্কার করে দেওয়া হলো ওটা মুসলিম কান্ট্রি, এটা হিন্দু কান্ট্রি, অথচ পপুলেশন এক্সচেঞ্জ হলো না। তার ফলে যে হিন্দু সংখ্যা এখানে এসে গেল এই বেঙ্গলে, সেটা একটা বাড়তি বোঝা একটা দেশের পক্ষে। একদম। সুতরাং অর্থ কষ্টের মধ্যে সবাই এখানকার লোক এবং যারা এলেন তারা অনেক স্ট্রাগল করে তারপর উঠে দাঁড়াতে হয়েছে। সেই সময়টা একটা খুব বেশি আনন্দের সময় ছিল বলে আমার অন্তত মনে হয় না এখন। তখনকার স্মৃতি আমার কিছু। মায়ের কি স্মৃতি, মা শব্দটা শুনলে মনে কোন স্মৃতিটা ভেসে ওঠে? মা, আমার জন্মদাত্রী, নিজের মা, মানে কোনো একটা হয় না যে, আমি একজনকে দেখছিলাম, সে বলছে মা মানে আমার কাছে, আমার মাকে খুব কিউট লাগে যখন মা আমার পান খায়, মানে ওই রকম কোনো একটা স্মৃতি যেটা মাথার মধ্যে আসে। আমার মার হাসি, এটা আমাদের বাড়িতে খুব বিখ্যাত ছিল এবং আমারও ভালো লাগতো। মা যখন হাসতে আরম্ভ করতো হাসি থামানো মুশকিল হতো, মানে এত প্রাণ খোলা হাসতে পারত। মার হাসিটাই মনে পড়ে। কিছু একটা কথা যেটা মাকে বলা হয়নি বা বললে ভালো হতো, বা শোনা হয়নি, শুনলে ভালো হতো। দেখো, একটা কথা আমার মনে হয়, যত বয়স হবে হয়তো তোমাদেরও হবে, সেটা হচ্ছে মানুষ মারা গেলে লোকে বলে, মারা গেলে লোকে যত সময় যায় ভুলে যায়। অ্যাবসলিউটলি বাজে কথা। সময় গেলে মানুষ ভুলে না। একজন মানুষের মৃত্যু মানে তোমার অনুশোচনা শুরু। আমি আরো কত ভালোভাবে মাকে রাখতে পারতাম, আমার মার সঙ্গে এই ব্যবহারটা করা উচিত ছিল, আমি করিনি, এই অনুশোচনা গুলো কাজ করতে থাকে এবং যত দিন যায় তত এগুলো বাড়তে থাকে। আরো একাকিত্বের মধ্যে, এখন তো আমরা বয়সে এসে একাকী হয়ে গেছি, এখন এই একাকিত্বের ভেতরে ওই অনুশোচনা বোধ গুলো, এতজন ছিল গুরুজন, তাদের সঙ্গে তো আমি এই ব্যবহারটা করা উচিত ছিল, তখন তো আমি করিনি। এইটা প্রচন্ড ভাবে কাজ করে, সেইটার মার বেলায় নিশ্চয়ই কাজ করছে। মানে বারে বারেই মনে হয় আমার এইটা আমার করা উচিত ছিল। মা যখন একা বসে থাকতো, আমার গিয়ে আরো বেশি সময় ধরে, আমি হয়তো গিয়ে 2 মিনিট দাঁড়িয়ে কি এক গ্লাস হইচই করে চলে যেতাম। আমার কেন মাকে আরো বেশি সময় দিইনি, এই বোধগুলো কাজ করে। রিগ্রেট ফিল হয় তার জন্য। রিগ্রেট তো হয়, অনুশোচনা তো, সে তো ভীষণ অনুশোচনা হয়। শুধু মা বলে না, মা, বাবা, কাকা, এমনকি আমার স্ত্রী মারা গেছেন 2.5 বছর আগে, আমার স্ত্রীর প্রতিও যেটা আমার করা উচিত ছিল আমি সেটা করি, এটা মনে হয়। এবং আমার সব মানুষের মনে বৃদ্ধ বয়সে হবে গিয়ে, যত দিন বাড়ে এটা লোকে বলে সময় ভুলিয়ে দেয়, একদম বাজে কথা, সময় ভোলায় না। এখানে একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, মানে আমরা যারা ইয়াং এজ 30, 35, 32, 26, 25-এ আছি, তো তারা হচ্ছে, আমরা বলছি যে সত্যি আমাদের জীবনযাপনটা এত কঠিন হয়ে যাচ্ছে, কাজের প্রেশার, কাজের চাহিদা, তারপরে আরো একটি জিনিস বোধহয় আমার সঙ্গে আপনি একমত হবেন, সেটি হচ্ছে ফোন আমাদের জীবনের একটা বিশেষ অংশকে কেটে নিয়ে চলে গেছে, সময়টাকে নিয়ে চলে গেছে ফোনটা, ফোন। তো ফলে আমাদের আমরা ছুটছি, কিসের জন্য ছুটছি, কিসের পিছনে ছুটছি, সেটা ফলে রিলেশনগুলো আমাদের বড্ড ঘেটে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে। হয়তো আরেকটু আমাদের পেশেন্স রাখা উচিত। সেইটা আপনার কি মনে হয়, মানে আমাদের কি করণীয়, যে আপনার এত বড় লম্বা জীবনের অভিজ্ঞতা থেকে এই যে রিগ্রেট যাতে আমাদের পরবর্তীকালে না আসে, আমাদের করণীয় কি? আমার নিজের ব্যক্তিগত ধারণা, তুমি পয়েন্টটা খুব সুন্দর বলেছো বা তুলেছো,
প্রশ্নটা রেখেছো খুব ভালো। আমার নিজের ব্যক্তিগত ধারণা, আমরা বড় শরীর সর্বস্ব হয়ে যাচ্ছি, মনটা গেছে হারিয়ে। বর্তমান প্রজন্ম যত এগোচ্ছে বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে, এবং লোভ চারিদিকে, বিজনেসম্যানরা এমন ভাবে লোভ, তুমি আজকের খবরের কাগজটা খুলে দেখো, আনন্দবাজার পত্রিকাটি খুলে দেখো, বোধহয় 11টা পাতা আছে, তার মধ্যে 7.5টা পাতা হচ্ছে বিজ্ঞাপন, পুরো ভর্তি। প্রথম খবরের কাগজ খুলতেই দেখলাম প্রথমটাই বিজ্ঞাপন, মোর মানে খেলা। পাতা উল্টালাম, বাঁ দিকটা পুরো বিজ্ঞাপন, ডান দিকটা পুরো, 2.5টা পাতা খুলবার পর তারপর খবর এলো, শেষের দিকটাও তাই। এই যে কোনোটাতে টিভির ছবি, টিভি বিক্রি হচ্ছে, রেফ্রিজারেটর বিক্রি হচ্ছে, এই যে লোভ মানুষের চোখের সামনে, এখানে কম পয়সা দেওয়া হচ্ছে, মানুষ এই দিকে ছুটছে, এই দিকে ছোটার ফলে, আর এখন হচ্ছে আজকাল তুমি যে সন্দেহ হলে এটা হবে, তুমি টেলিফোনটা তুলে নিয়ে টাক করে জিজ্ঞেস করে দিলে, তুমি টেলিফোনটার মধ্যে দেখতে দেখতে তুমি কত রকম লোভের জিনিস দেখতে পাও। 599 টাকায় অমুকটা পাওয়া যায়। এই কন্টিনিউয়াস লোভে হচ্ছে, তার ফলে আমরা আমাদের ইচ্ছেগুলো বাড়ছে, প্রয়োজনগুলো বেড়ে যাচ্ছে। একটা ছোট্ট কথা বলি, একজন আমার পরিচিত একজন মহিলা একজন আমাকে বলছে, আমি একটা বাড়িতে আর পাচ্ছিলাম না, যদিও দক্ষিণ ফেসে আমাদের ঘরটা সব ঠিক, কিন্তু আমি এসিটা ছাড়া আর পাচ্ছিলাম না, এসি কিনলাম বছর 3 আগে। খুব ভালো করছে। বললো না না না, সেই গল্পটা করতে আসিনি, আমি যখন এসি কিনে লাগাচ্ছি তখন আমার যে ঘরে ঝাড় দেয়, সে বলে এতদিনে লাগাচ্ছ, আমার তো 2 বছর হয়ে গেছে লাগানো। যে ঝাঁট দেয় তার হয়ে গেছে 2 বছর আগে এসি কিনে ফেলেছে। তারা এসি কিনবে না আমি একবারও বলছি না, কিন্তু কথাটা কোত্থেকে, টাকাটা কোত্থেকে পাচ্ছে। যখন একটা লোক কোন ক্রমে সংসার চালাচ্ছে, হয়তো 2000 টাকা মাসে বাঁচায়, সেই লোকটার বাড়িতে যদি বউ বা বাড়ির লোক বা ছেলে বা মেয়ে চাপ দেয় একটা গাড়ি কেনার জন্য, একটা মোটর বাইক কেনার জন্য, সে চাপে পড়ে কিনতে বাধ্য হয়, নাহলে অশান্তি হচ্ছে, একটা রেফ্রিজারেটর কিনলো, একটা অমুক কিনলো, এ কোত্থেকে কিনবে? এটা যে একেবারে ছিল না তা নয়, ছিল, কিন্তু পার্সেন্টেজ কম, এখন সবাই তাই করছে। সবাই, একটা ছোট্ট ঘটনা বলি, আমরা মারা যাবার পর হয়তো এই কথাগুলো চাপা পড়ে যাবে, আর কেউ বলবে না। সেটা হচ্ছে আমার ইয়াং এজে আমি খবরের কাগজে বিজ্ঞাপন দেখেছি, পাত্র পাত্রী থাকে না, করলাম পাত্র ব্রাহ্মণ, বয়স 30, সরকারি চাকুরে, ব্র্যাকেটে উপরি আছে। আচ্ছা, উপরি আছে মানে ঘুষ আছে, মানে সে যে ডিপার্টমেন্টে কাজ করে সেখানে ঘুষ নিতে পারবে। হ্যাঁ, নিতে পারে না, আছে, আছে মানে আচ্ছা, হ্যাঁ, ইজ গেটিং ইট। তো তার মানেটা কি দাঁড়ালো? তার মানে হচ্ছে এটা বিজ্ঞাপন দিয়ে বলা হচ্ছে পাত্রীপক্ষকে যে ওর উপরি মানে অনেক টাকা রোজগার করে, উপরি মানে ঘুষ নেয়, ঘুষ পায়। এইটা ছিল আমাদের যৌবনে, মানে আজ থেকে তুমি 65 বছর আগেও, 60 বছর আগেও ছিল, কিন্তু পার্সেন্টেজ কম ছিল। এই যে তুমি কথাটা বললে, এর ভেতরে লুকিয়ে আছে পার্সেন্টেজ কম, সেটা হচ্ছে যে ডিপার্টমেন্টে কাজ করে সেইখানে সুযোগ আছে। এখন তো শুনছি শিক্ষা ডিপার্টমেন্টেও ঘুষ আছে, এটা তো আগে ছিল না, আমাদের কল্পনার বাইরে ছিল। সব স্বাস্থ্য ডিপার্টমেন্টেও আছে, অমুক ডিপার্টমেন্ট আছে, সব ডিপার্টমেন্টে আছে। এখন যে বেড়ে গেছে, আগে 15% ছিল, এখন হয়তো সেটা বেড়ে 85% হয়ে গেছে। এই যে টাকাটা ঢুকছে, অসৎ জীবন যাপন করছি, এটা কেন? আমার শরীরকে তুষ্ট করার জন্য, কিন্তু আমার মনটা কোথায় গেল? এটা যে অন্যায় নীতিবোধ। এই যে তুমি একটু আগে প্রশ্ন করলে, আমার মার এইটা করা উচিত ছিল, মার প্রতি এই স্মৃতি কি কিছু আছে? মার কোন জিনিসটা মনে পড়ে? এরা মা কি মনে পড়বে আজকের ছেলে বলবে, মানে সে ভাবতেই পারবে না, ভাবতে পারবে না। তার কারণ হচ্ছে মনটা চলে গেছে, মনটা ওই দৃষ্টি আছে কিন্তু চাপা দিচ্ছে, কন্টিনিউয়াস চাপা দিচ্ছে।
তোমার যদি অম্বল হয় তাহলে খিদে পেলেও তুমি খেতে চাইবে না, কারণ অম্বলটা তোমাকে বাধা দেবে। আমার মন থাকলেও মনটাকে চাপা দিচ্ছে আমার শারীরিক প্রয়োজন। শরীর, আমি উচ্চারণ করতে চাই না যে এখন সমাজে যা ঘটছে এবং যা হচ্ছে সব তো শারীরিক প্রয়োজনের জন্য। এটা কি বলবো, মনটা কেন হারিয়ে যাচ্ছে? মানে এই যে সংস্কৃতি বলি, সংস্কৃতিটা তো মন বিষয়ক, একদম সেইটা হারিয়ে গেছে। মানে মনটা নেই তো, মনটা দেবার সময় নেই, কারণ হচ্ছে টেলিফোন, যেটা কথার সূত্রপাত, ওই টেলিফোন আমাদের এত ব্যস্ত রাখছে। একটা লেখা পড়ি না আমরা, একটা সাহিত্য পড়ি না। তারপর আজ থেকে ধরো কত বলবো, 35 বছর তো বটেই, আমাদের দেশে লোকে গ্র্যাজুয়েট হয়ে বেরিয়ে যাচ্ছে, বিএ আর্টস নিয়ে গ্র্যাজুয়েট হচ্ছে, যে ইংরেজিও পড়ে না, বাংলাও পড়ে না, পরীক্ষায় পাশ করতে হয় না। তার কারণ পাস কোর্সে যারা পাস করে তারা, বা অনার্সে অন্য সাবজেক্টে যারা পাস করে, সাহিত্য নয়, তাদের আইদার ইংলিশ আর বাংলা একটা পড়তে হয়। আগে ছিল, আমি জানি আজ 5 বছরে কি হয়েছে, তো তাদের পড়তে হয় না। তাদের একটা আছে, সোনার পাথর বাটি একটা আছে, কম্পালসারি অ্যাডিশনাল। তার সেখানে সাহিত্য নেই, একটা লেটার লিখতে হয়, একটা সাবস্টেন্স লিখতে হয়, এই তো সাহিত্য নয়। তার ফলে সাহিত্য না পড়লে মানবিকতাটা তৈরি হবে কোত্থেকে? আমি তো কোনো বোধই নেই, ভ্যালুস তৈরি হচ্ছে না, ভ্যালুস তো থাকবে না। আমি যদি মানবিকতাটা যদি না থাকে আমার মধ্যে, তাহলে আমার এই বোধগুলোকে কোনো বোধই তৈরি হবে না। আমি গোয়িং নেক্সট টু অ্যানিমাল। এইটা মানুষ কেন বুঝতে পারছে না? নিজের ক্ষতি নিজে কেন করছে? যে একটু মানবিক হোক। রাস্তায় হাতে 2টো কলা রয়েছে, একটা কেউ গরিব লোক চাইলো, একটা বাচ্চা, তাকে একটা কলা দেওয়াটা মানবিকতা নয়। সে কেন চাইছে, কি হয়েছে তার? গিয়ে দেখা যাচ্ছে সে হয়তো একটা গিয়ে নিজে নয়, তার মা অসুস্থ, মাকে সঙ্গে অর্ধেক আধখানা ভাগ করে খাচ্ছে, তার মধ্যে মানবিকতা আছে। ও মাকে বলিনি, তোমার মধ্যে নেই, তোমার এই বোধটুকুন নেই, বাচ্চাটা কেন আজকে পথের দ্বারে, একটা 4 বছরের বাচ্চা কেন পথে? এই বোধগুলো হারিয়ে গেছে। আরেকটা জিনিস যেটা আমরা মানে আমি ফলো করছি, সেটা হচ্ছে কি, আমাদের মানে আমরা অনেক জিনিসকে নর্মালাইজ করে দিচ্ছি। যেমন ধরে নিই যে মদ কিনতে যাওয়াটা, তো আমরা যখন ওই গ্র্যাজুয়েশনে পড়তে যাচ্ছি, তখন হচ্ছে কি বাড়ি থেকে 4 কিলোমিটার দূরের একটা দোকান থেকে আমাদের একটা ক্যান বিয়ার কিনে আনতে হবে, কারণ পাড়ার দাদা, পাড়ার কাকু, পাড়ার জেঠু এরা যদি দেখে ফেলে, বাড়ি থেকে হয়তো 4 কিলোমিটার 6 কিলোমিটার দূরে গিয়ে এটা কেনা হতো। যারা লটারি টিকিট কাটতেন, তো এখন বাড়ি থেকে বেরিয়ে একটা লটারি না কেটে, সে যে কোনো প্রফেশনই হতে পারে, সে স্কুল টিচারও আমি দেখেছি, লটারি কেটে সে প্রাউডলি ওটাকে বলে যে আমার আজকে হয়নি। সেটা নর্মাল চায়ের দোকানে আলোচনা হয়, মানে বিষয়টাকে আলোচনায় নর্মালাইজ করে দেওয়ার চেষ্টা করছি। এটার জন্য আমাদের শিক্ষার মানে পড়াশুনো, আমাদের বড় হয়ে ওঠার এই প্রসেসের মধ্যে কি মনে হয়, মানে আমরা কি পাইনি বলে এই জিনিসগুলোকে আমরা নর্মালাইজ করতে করতে যাচ্ছি এবং একটা ভয়ঙ্কর দিনের দিকে বোধহয় যাচ্ছি। ওই যে এতক্ষণ ধরে যে আমরা কয়েকটা পয়েন্ট আলোচনা করলাম, একটা হচ্ছে মূল্যবোধ, আর একটা হচ্ছে মন হারিয়ে যাওয়া। এই দুটোই কার্যকারণ। তুমি বলবে, আমি বা ও কেউ তর্ক করবে যে একজন মেয়ে ধর্ষিতা হচ্ছে, দর্শক তো সব মানুষ করে না, দুটো দুষ্ট লোক আছে। আমি যদি উল্টো কথা বলি, ধর্ষণ সবাই করে, সব পুরুষ, খালি যার সাহস আছে সে ফিজিক্যালি করে, যে ডেসপারেট সে ফিজিক্যালি করে। আমরা চোখ দিয়ে করি না, আমাদের সাহস নেই ওটা করার, দুঃসাহস বলি, বা নিজের ইমেজ নষ্ট হওয়ার ভয়ে করি না।
আর যা সেই ইমেজটাই নেই, হুম যে ভয় পায় না, সে সমাজকে তোয়াক্কা করে না, হুম যার কোনো ইগো নেই, হুম সে ধর্ষণ করছে হুম ওপেনলি। এইটা কবে বন্ধ হবে? এটা বন্ধ হবে, তার হবে না, জীবনে হবে না, হুম যদি না মেয়েরা কনসিয়াস হয়। হুম মেয়েরা কমপ্লিটলি দায়ী। একটা মেয়ে সম্মান নষ্ট করে আর একটা মেয়ে। হুম আমার বাড়িতে আমার মা বা আমার ঠাকুমা ছেলেদের আগে খেতে দেন, তারপরে মেয়েদের। মেয়েটার কি খিদে পায় না? হুম কেন? এখান থেকে শুরু হয়েছে। হুম আর আজকে যে, তুমি যদি আমাকে সময় দাও তাহলে হ্যাঁ, একটু নিশ্চয়ই বলতে নিশ্চয়ই, পারি। একদম। আজকে ধরো একটি মেয়েকে বিয়ে করতে যাচ্ছে একটি ছেলে, হুম হুম যাবার সময় তাকে বলা হলো মাকে বলে যা, মা দাসী আনতে যাচ্ছি। হুম এটা রিচুয়ালের মধ্যে সেটা রয়েছে। বললো, এটা রিচুয়ালের মধ্যে চলে গেল। ওখানে গিয়ে কি হলো? ওখানে গিয়ে বিয়ে হলো ধর্ম, কি বলে, হোম টোম করে, হুম অনেক কাণ্ড করে, অনেক মন্ত্র বলে, যে মন্ত্রর একটা বর্ণ ছেলেটাও বোঝে না, মেয়েটাও বোঝে না, হুম এ বলে গেল। তারপর বাবা বসে হুম মেয়েটিকে সম্প্রদান করলো, মানে দান করলো ছেলেটিকে। হুম নিজের মেয়েকে দান করা যায়? হুম অত সোজা? তারপরে কি হলো? গোত্রান্তর হলো। হুম মানে আজ থেকে তুমি আমার গোত্রের নও, তো মানে তুমি আমার বংশের কেউ নও। হুম ব্যক্তিগতভাবে মেয়েকে তো দান করলো, বংশ থেকেও শিকড় ছড়ে উপরে দিয়ে দিল। হুম এটা কি হচ্ছে? তারপর তুমি শ্বশুর বাড়িতে এলো, হুম সাদা একটা কাপড় ফেলে দিল, তার উপর আলতা পায়ে গেল। কি না বাড়িতে লক্ষ্মী আসছে? হ্যাঁ, লক্ষ্মী তো আসছেই। হুম অনেক সোনার হুম হুম পণ চেয়েছিলে, সেগুলো পেয়েছো। ক্যাশ পণ চেয়েছিলে, পেলে। লক্ষ্মী এলো তো ঘরে। হুম ওই কাপড়টা আর খুঁজে পাওয়া যাবে 3 দিন পরে, যেটাতে লক্ষ্মীর পা হলো? কোন বাড়িতে শুনেছো এটা মায়ের বিয়ের বা দিদির বিয়ের লক্ষ্মীর পেয়ে? শুনবে না। ওটা কোথায় চলে যায় কেউ জানে না। গেল। পরের দিন সকালে বা পরের দিন কি হলো? ভাত কাপড়। হুম একটা ভাত কাপড়ের দায়িত্ব নিল ছেলে ফর্মালি। সে হুম তো বাড়িতে যে কাজের লোক রাখলেও তারও তো ভাত কাপড়ের দায়িত্ব নাও। হুম তারপরে বউ ভাত হলো। বউ ভাতটা কি? বউ রান্না করবে, বাড়ির সকলে খাবে। হুম তারপরে দাসী কাজ করালে তুমি তাকে। হুম মেয়ের এটা মেনে নিচ্ছে। হুম তুমি বলো গিয়ে। আমি গ্রামে পর্যন্ত বলেছি, তারা একটাই কথা, খুব উদ্বুদ্ধ। তারপরে বললো, কিন্তু একটা তো এতদিন চলে আসছে, এটা কি করে এর বিরুদ্ধে যাওয়া যায়? বয়স্করাও বলছি, আমরাও বলছি, তারপরে এটা চলবেই। হুম এরপর তাহলে আমি কি মনে করছি? কমোডিটি। হুম একটা ওর মানুষ নয়, ওটি একটি বস্তু মাত্র। হুম তাকে আমি ব্যবহার করছি। আমি যেরকম শাড়ি পরি, আমি যেমন রসগোল্লা খাই, তেমনি ও তাই। হুম আর মেয়েরা ওইটাতে আপত্তি করছে না। নিজেদের পোশাকে আশাকে আধুনিক করতে গিয়ে রসগোল্লাকে আরো বাহার করে ছেলেদের সামনে তুলে দিচ্ছি। হুম মেয়েরা কবে বুঝবে আর এই অসম্মান, এই অপমান? বুঝছে না। মানে আমার মনে হয় মেয়েরা যখনই, মেয়েদের সঙ্গে আমি কথা বলেছি, এরা মানে ভাবনায় স্বাধীনতা এদের খুব একটা বেশি চাই না, এদের পোশাকে বেশি স্বাধীনতা চাই। এটা পোশাকে আমার না, আমি ব্যবহারে। হ্যাঁ তুমি দেখবে ছেলেরা সিগারেট খায়, আমরাও খাবো। হ্যাঁ ছেলেরা মদ খায়, আমরাও মদ খাবো। হ্যাঁ ছেলেরা চায়ের দোকানে বসে আড্ডা মারে, আমরাও মারবো। হ্যাঁ আচ্ছা, ছেলেরা যেগুলো করে তো এতদিন তো সেগুলো অন্যায় বলেছিস। হ্যাঁ ছেলেরা সিগারেট খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে অন্যায়, তোরাও বলেছিস। হ্যাঁ মদ খাওয়াটাও তাই। হুম তাহলে যেগুলো অন্যায়, যেগুলো পাপ বলে মনে করেছিস, সেগুলো তোরা করছিস কেন? হুম ভালো গুলো তো নিচ্ছিস না। হুম এগুলো তো ছেলে মানুষ, এগুলো তো জেদিপনা, টু কম্পিট উইথ দেম। হুম কম্পিটিশনের ব্যাপার নয়, নিজের সম্মানটাকে কাড়া। হুম এই সম্মানটাকে কাড়ো আগে। হুম এইটাতে আমার মনে হয় আবার যদি জন্মাতাম ভালো হতো। মানে আবার যদি ইয়াং এজটা ফিরে পাই। যে এখনো আমার খালি মনে হয় অনেক কিছু করার আছে, এবং মেয়েরা ভাবছে না, এবং যে ছেলেরা ভাবছে তারাও এগিয়ে আসছে না। তার কারণ হচ্ছে সাপোর্টটা মেয়েদের কাছ থেকে পাচ্ছে না। আমি মনে করি না যে আমি একলা। হুম তোমাদের মতন ছেলেরা অনেক আছে এটা নিয়ে ভেবে ওদের জন্য চিন্তা করবে, কিন্তু মেয়েদের সাপোর্ট পাবে না। হুম
কিছুতেই পাবে না। কারণ ওই ভয় যে এই সমাজে যদি ভগবান কিছু করে, এই যে তুমি লটারির টিকিট কথাটা বললে, যেদিন থেকে মা যেন হয় এটা হচ্ছে, লটারির টিকিট কাটবেই সে লোকটা। যে দেশে, যে বাংলায়, আমি খুব সত্যি কথা বলছি, একজন বিখ্যাত সায়েন্টিস্ট বলতে পারেন, নাম জিজ্ঞেস করো না, একজন সায়েন্টিস্ট বলতে পারেন, আমি তখন তাকে প্রশ্ন করেছি যে আপনাদের সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্টিস্ট রিসার্চ করছে, সেই ছেলেটা গাড়িতে যাবার সময়, বাসে যাবার সময় কালী মন্দিরে এরম করে যায়, এটা কি করে হয়? না, একটা তো পেশা, সায়েন্সের করছেও পেশা, আর এটা তো বিশ্বাস। আচ্ছা, আলাম তাহলে সায়েন্স যারা রিসার্চ করে তাদের সেটাতে বিশ্বাস নেই? তো মারাত্মক কথা বলছেন। বলো অন্য কথা বলো, বলে একদম চেপে দেওয়া হলো। এটা আমি ইন্টারভিউতে ফেস করেছি, ওপেন টেলিভিশন ইন্টারভিউতে, আমি নাম করব না। আসলে আমার উপর একটু প্রেশার রয়েছে, সেটা হচ্ছে গিয়ে এপিসোড ডিরেক্টর আমাকে অনেকগুলো পয়েন্ট কভার আপ করতে বলেছে। তার মধ্যে যেমন আমরা সেগমেন্টে ভাগ ভাগ করে আমাকে দিয়ে দিয়েছে অলরেডি। তো তার মধ্যে যেমন একটা সেগমেন্ট হচ্ছে যাদের জন্য আমি, মানে আপনার জীবনে সেই মানুষগুলো যাদের জন্য আপনি, সেই মানুষগুলোর নাম শুদ্ধ আমরা একটু তাদের সংক্ষিপ্ত সার একটু শুনতে চাই। যাদের জন্য আমি, আমার অস্তিত্বটাই তো আমার পরিবার থেকে। সুতরাং আমার মা বাবা আগে আসে, আমার জন্মই তো তাদের জন্য। তাছাড়া আমি সত্যি কথা বলতে খুব অল্প বয়সে আমার ঠাকুমার কাছে চলে যায়, মানে একই বাড়িতে ঘর পাল্টাই আর কি, একই সংসারে। ঠাকুমার ইনফ্লুয়েন্সটা আমার উপর বেশি পড়েছে, এবং সব থেকে বেশি ইনফ্লুয়েন্স হয়েছে আমার দাদু। আমার দাদু একটা অদ্ভুত মানুষ ছিলেন, তিনি কোর্টে লয়ার ছিলেন। কত নাম নিয়ে যদি বলেন তাহলে ভালো। কৃষ্ণপদ বন্দ্যোপাধ্যায়, আলিপুর কোর্টে প্র্যাকটিস করতেন, নামকরা উকিলই ছিলেন ওখানকার। তিনি ছোট বয়স থেকে শিক্ষা, এইটা করা উচিত, এটা করা উচিত নয়, এটা কখনো বলতে না। আচ্ছা, কিরম একটা ছোট্ট বলি, আমার খুড়তুতো কাকা, একই জয়েন্ট ফ্যামিলি, আমাদের দাদুরা দুই ভাইয়ের ফ্যামিলি, সবাই ছিলাম তখন। খুড়তুতো ভাইরা, খুড়তুতো কাকা, তার বয়স আর আমার বয়স হচ্ছে 6 মাসের ডিফারেন্স। আচ্ছা, আমরা একই ক্লাসে, একই স্কুলে ছোট্টবেলা, শিশুকাল থেকে পড়েছি। একবার দাদু কোর্ট থেকে ফিরে এসে জিজ্ঞেস করলেন, সেদিন আমাদের রেজাল্ট বেরোবার কথা, আমাকে জিজ্ঞেস করলেন কি হলো রেজাল্ট। আমি বললাম যে ফার্স্ট হতে পারেনি, সেকেন্ড হয়েছি। বাচ্চা ছিল তখন, কত 8-9 বয়স। তারপর দাদু জিজ্ঞেস করলেন বাবু, বাবু মানে আমার খুড়তুতো কাকা, আর ও পাশ করে গেছে, এইভাবে বলেছিল। দাদু কিচ্ছু বলেন, দাদু আমার মুখের দিকে তাকালেন, কিচ্ছু বললেন। খানিক পরে সন্ধে নামতে, পুরোপুরি অন্ধকার হতে, আমাকে বললো 17 ইঞ্চি একটা নে তো, ওই ছাতে পাত, আমি আসছি। আমি গিয়ে পাতলাম, দাদু এলেন, এসে বলে শো, বলে নিজে শুলেন। আকাশের দিকে তাকান, তাকিয়ে আছি। বলো কি, কত তারা দেখেছি না আকাশে? আমি বললাম হ্যাঁ, হাজার হাজার, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি তারা। প্রত্যেকটা তারা আমাদের পৃথিবীটার থেকে বড়। এই কোটি কোটি তারা এবং আমাদের পৃথিবী সবটা নিয়ে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একটা কোটি কোটির মধ্যে একটা ছোট্ট পৃথিবী, সেই পৃথিবীর মধ্যে একটা ভারতবর্ষ, ভারতবর্ষের মধ্যে একটা ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা কলকাতা, কলকাতার মধ্যে একটা কালীঘাট, তখন আমরা রাসবিহারী এভিনিউতে থাকতাম, রাসবিহারী এভিনিউ, সেখানে একটা ছাদ, সেখানে একটা ছোট্ট তুই। ব্রহ্মাণ্ডের তুলনায় তুই কতটুকু? ধুলোর মতন, ধুলোকণা। বললো না, তার থেকেও ছোট, ধুলোকণার থেকেও ছোট।
যখনই মনে হবে তুই অনেক উঁচুতে উঠেছিস, বড় হয়েছিস, গর্ব হবে, তখনই এসে আকাশের তারার দিকে তাকাস। আমি আর তখন ভালো করে বুঝিনি, আজ বুঝি কি বলে গেছেন। ওই যে আমি পাশ করে গেছে এটা বলেছিলাম, সেটা শিক্ষা দিলেন। ওটা গর্বটা কিসের, তুই কে, এইভাবে শিক্ষা দিতেন। আজ বুঝি তিনি কি করে গেছেন আমার জীবনে। আজও এতটুকু গর্ব এলে আমার ওই চিন্তাটা আসে। তো এই মানুষগুলোর কাছে আমি বড় হয়েছি। তারপর সত্যি কথা বলতে, বাবা মা, দাদু ঠাকুমা, আমার কাকা ছিলেন অবিবাহিত, এবং আমার ফ্যামিলিতে কেউ ছবির সঙ্গে যুক্ত নয়, আমার কাকা কিন্তু যুক্ত ছিলেন একটা সময়। আচ্ছা, আমার কাকা একটা ছবিও করেছিলেন, সেটা রিলিজ করেছিল 1947-এ। আচ্ছা, 47 না 48 এরম, মানে আমার তখন 3-4 বছর বয়স। ছবিটার নাম হচ্ছে পুতুল নাচের ইতিকথা। আচ্ছা, ওটা পথের পাঁচালীর অনেক আগে করবার সাহস দেখিয়েছিলেন উনি, যেটা আজ বোধহয় হচ্ছে আবার। পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই কালী ব্যানার্জি মেন রোল করেছিলেন, হিরো ছিলেন, তখন হয়েছিলেন। কাকার কাছ থেকে অনেক প্র্যাকটিক্যাল জ্ঞান পেয়েছি। কাকার নাম ছিল অসিত বন্দ্যোপাধ্যায়। আমার মা অনেক ওই অত বড় ফ্যামিলির সঙ্গে মানিয়ে নেবার এবং অতটা হাসি মুখ মেনটেন করার মতন মানসিকতার ওর মধ্যে ওনার ছিল, এবং মানিয়ে নিয়েছিলেন। কোনোদিন কোনো বিরোধ দেখিনি আমি। সুতরাং তাদের এই সমস্তটা মিলিয়ে সকলের ইনফ্লুয়েন্স একটা বিরাট পড়েছে। আর সত্যি কথা বলবো যে আমার যিনি স্ত্রী ছিলেন, আমরা একসঙ্গে পড়তাম MA, পরবর্তীকালে আমরা বিয়ে করি। তিনি আজকে নেই বলে নয়, তার একটা পজিটিভ ইনফ্লুয়েন্স আমার উপর ভীষণ পড়ে। এতটা মানবিক অ্যাপ্রোচ টু লাইফ, এতটা প্র্যাকটিক্যাল এবং এতটা অনেস্ট খুব কম পাওয়া যায়। সুতরাং আমাকে খানিকটা মোল্ড করার পেছনে উনিও আছেন। সুতরাং এদের সম্মিলিত, উনিও স্কুল টিচার ছিলেন, সম্মিলিত একটা এফেক্ট। এরাই আমার প্রিয় মানুষ। আর একটা সেগমেন্ট হচ্ছে আমাদের হারিয়ে খুঁজি। হ্যাঁ, কোন মানুষ বা কোন জিনিস আমি হারিয়ে একটাই খুঁজি, যে শিশুকাল, যে তারুণ্য, যে যৌবন আমি হারিয়ে এসেছি, সেটা আবার খুঁজছি। ওটাকে ফিরে পেলে আমি আবার নতুন করে গড়তে চাই। এটাই খালি কল্পনার মধ্যে পড়ে। কারণ অনেক জীবনে মানুষ ভুল করে, যেটা আর পেরিয়ে আসার পর, মানে আমি স্কুল জীবনে যে ভুলটা করেছি সেটা তো কলেজ জীবনে এসে আর ঠিক করা যায় না। এখন মনে হয় নতুন করে যদি জীবনটাকে সাজাতে পারতাম, হয়তো বেটার হতো, হয়তো হতো না, আমি জানি না, কিন্তু এখন ইচ্ছেটা জাগে। আর হারিয়ে খুঁজি যে মানুষগুলো আমার প্রিয়, যাদের কথা বললাম, প্রত্যেককেই আমি খুব আবার ফিরে পেতে চাই। এবং এখন ফিরে পেলে এই বয়সে হয়তো তাদের যে এখন অনুশোচনাটা হয়, তাদের প্রতি যে কর্তব্য বোধ আরো ভালোভাবে পালন করতে পারতাম বলে অনুশোচনা হয়, সেইটা হয়তো হতো না। এখন তো তারা অথর্ব হয়ে যেতেন, বিছানায় শায়িত থাকতেন অত বয়সে, কিংবা বেঁচে থাকার কথা নয়, যদি বাঁচতেনও। তাই সেবা করে অন্তত এদেরই খুঁজি আমি নতুন কিছু খুঁজি না, বিশ্বাস করো। এখানে আরেকটা এর প্রসঙ্গে আসতে পারে, যদি এমন হতো আর কি, যদি আমরা বিষয়টাকে এইভাবে দেখি, যে এমন একটা ইচ্ছে বা এমন একটা স্বপ্ন যেটা ছিল, সেটা যদি হতো, তাহলে অন্যরকম হতো, অন্য কিছু পেতাম, অন্যভাবে তৈরি হতাম, অন্য কিছু জীবনের মানে দাঁড়াতো। সেই রকম কিছু একটা ইনসিডেন্ট। আমি কল্পনায় বিশ্বাসী, যদি এমন হতো, এটা পুরোপুরি কল্পনা।
আমি ওরকম ভাবে কল্পনা করি না। ডিপ্রেশন থেকে বেরোবার জন্যে, মনটা অন্যদিকে সরাবার জন্য কখনো কখনো কল্পনার জগতে চলে যাই, এটা অস্বীকার করব না, কিন্তু সেটা আমি কল্পনার জগৎ, এটা টেম্পোরারি, এটা ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য, মনটাকে ঠিক করার জন্য এটাকে ভেবেই করি। কিন্তু সত্যি সত্যি আমি কোনো কল্পনায় বিশ্বাস করি না। এমন একটা কথা যেটা আপনার কখনোই বলা হয়নি বা বলেননি, সেটা এরকম একটা ঘটনা বা কথা যেটা আজকে আমরা প্রথম শুনবো, বলা হয়ে ওঠেনি, বলা উচিত ছিল? বলা উচিত ছিল কিন্তু বলা যদি হয়নি। মনে হয়, হ্যাঁ, তাহলে বলিনি কেন? না হতে পারে তখন ডিসিশনে আসতে পারিনি, আজকে মনে হচ্ছে এটা বলাটা তখন দাঁড়িয়ে উচিত ছিল। প্রত্যেকটা মানুষের জীবনে জেনে রেখো কোনো না কত কথা থাকে যেটা সে বলে না, বলতে পারে না, সারা জীবনই বলতে পারে না, সেটা তার সঙ্গেই শেষ হয়ে যায়। প্রত্যেকটা মানুষের জীবনে একটা বা একাধিক সব কথা থাকতে পারে, সেটা বলতে পারা যায় না বলে বলে না। এখন কি করে বলবো তোমায়? আমার জীবনে নেই তা নয়, আছে, বলবো না। ঠিক আছে, যেটা না বলতে চাইছেন সেটা নিয়ে আমরা জোর করব না। আপনাকে মানুষ কিভাবে মনে রাখবে? মানুষ হিসেবে, মানুষ হিসেবে যদি মনে না রাখতে পারেন এবং আমার শুধু গুণটা দেখেন, সেটা আমার প্রতি অবিচার হবে। শুধু দোষটা দেখলেও আরো ঘোরতর অন্যায় হবে। কারণ মানুষ মাত্রই দোষ গুণে, আমার ভুল ত্রুটি, আমার ভালো কাজ, সবটা মিলিয়ে তো আমাকে মনে রাখাটা উচিত। আমি মানুষটা, কোনো মানুষ কিন্তু কমপ্লিট নয়, তার একটা কোথাও গলদ থাকি, একটা একাধিক। প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে যেমন, তেমনি আমার মধ্যেও আছে। আমি জানি না, হয়তো তোমার কাছে একটা আমার জিনিস মনে হবে এইটা গলদ, আর একজনের কাছে আর একটা গলদ মনে হবে, সবটা মিলিয়ে আমি। কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে কিছু ভালো জিনিস, কিছু ভালো কথা, কিছু ভালো ব্যবহার তো রেখে যাবার চেষ্টা করি। সেই ভালো এবং খারাপ দুটো মিলিয়ে যদি কেউ মনে রাখে, আমার মনে হয় আমাকে সব থেকে বেশি সম্মান দেওয়া হবে। যেমন আমার খুব ভালো লাগলো তুমি শুরুতে যেটা বললে, তোমার সিনেমার এক্সপিরিয়েন্সের প্রথম অভিজ্ঞতা আমার একটা সিন সিনেমায় দেখে, এটা, এবং বললে আমার চোখ দুটো দেখে বিভৎস মনে হয়েছিল এবং মনে হয়েছিল খুব খারাপ লোক। তো তুমি খারাপ দিকটা বললে, তখন মনে হয়েছিল তোমার খারাপ, কিন্তু যদি সত্যি সেটা করে থাকতে পারি যে একটা লোকের মনে এটা এলো, তাহলে আমি সাকসেসফুল। একদমই, অ্যাজ এ অ্যাক্টর হিসেবে ওইটা হিসেবে মনে রাখতে চাই। যেমন এই তোমাকে একটু আগে একটা কথায় বললাম যে এখনো ছাত্রদের সঙ্গে যোগাযোগ আছে আমার অধ্যাপনা জীবনে, এবং দোল উৎসবে মানে বসন্ত উৎসব পালিত হয় এইভাবে আমি জানতাম না। ঋষ রায়, এবং সে মানে অবিশ্বাস্য লাগছে, বিকেলবেলা 4:30 সময় 2500-3000 মহিলা বাড়ির প্রসেশন করে যাচ্ছে বসন্ত উৎসবের সাজে সেজে। এটা অভাবনীয় ঘটনা, এটা আমি ভাবি এটা হয়, এবং একটা না দুটো হচ্ছে শুনলাম ওই সবরভাবে। একটাতে আমাকে ইনভাইট করেছিল, তো সেখানে যেহেতু রিসার পাশেই কন্যাগর কলেজে আমি 30 বছর পড়িয়েছি, প্রচুর ওই অঞ্চলে, আমার হুগলি ডিস্ট্রিক্টের ওই অঞ্চলটায় প্রচুর ছাত্রছাত্রী, কয়েকশো ছাত্র এসেছিল দেখা করতে, ছাত্রছাত্রী। এবং তাদের সঙ্গে দেখা করতে পেরে আমার যে কি আনন্দ হলো। তারা এখন ছোটখাটো ঘটনা দিয়ে আমাকে, সবার চেহারাটা তো মনে রাখার কথা নয়, নাম তো মনে রাখা যায় না,
দু একজন ছাড়া। একজন যেমন একটা মেয়ে এসে বলল, স্যার মনে আছে স্যার আমি একদিন দাঁড়িয়েছিলাম করিডোরে একা একা, হাতে একটা পেন্সিল নিয়ে না খাতা নিয়ে দাঁড়িয়েছিলাম, আপনি ক্লাস থেকে বেরিয়ে একটা হাতে ছেলেদের মধ্যে লেখা টেখা কতগুলো কাগজ মোড়া, সেটা দিয়ে আমার মাথার পেছনে মারলেন, মেরে বলে এখানে দাঁড়িয়ে আছো কেন, ক্লাস নেই, যাও বলে একটা ধমক দিয়ে মেরে চলে গেল। এটা আপনার মনে আছে, আমি আজও ভুলবো না। আলাম এটা বর্তমান প্রজন্মের ছাত্রীদের গিয়ে বলো যে তখন অধ্যাপকরা মারতেন, আমরা সেটা মনে রাখতাম এবং সেই স্মৃতিতে ভালো স্মৃতি হিসেবে। আমার কাছে এটাই মনে হচ্ছে যে যুগটা কিরম পাল্টেছে। এখন উল্টে মাস্টারমশাইকে হয়তো একটা দাপড় মেরে দেবে কাউকে এরম মারলে। ছেলেরা বললো, স্যার আপনি তো আমাদের সত্যি সত্যি, ও তো কাগজ বলছে খাতা বলছে, আপনি তো হাত দিয়ে মেরেছেন। আমি তো দুষ্টুমি করে যে মেরেছি। না না, আমরা সেসব মনে রেখেছি, এখন ছেড়ে দিন। এই যে ওদের কাছ থেকেও পাওয়া, ওদেরও গ্রেটনেস রয়েছে এর মধ্যে, এইগুলো আনন্দ দেয়। এইভাবে ওরা যদি ওইভাবে আমি বেঁচে থাকতে পারি, যাদের কাছে যে রূপটা আমার উঠেছে সেইভাবেই আমি বাঁচতে চাই, বিভিন্ন লোকের কাছে বিভিন্ন ভাবে। এবং যদি, যেমন আমার সত্যি কথা বলবো, আমার সব থেকে ভালো লাগে 87 টেবেলে, 87 মানে কত বছর আগে, 13, 25, 38 বছর, 38 বছর আগে কানামাছি বলে একটা সিরিয়াল করেছিলাম। সেটা মেগা সিরিয়াল নয়, সেটা উইকলি সিরিয়াল, 13টা এপিসোড, 13 সপ্তাহ ধরে চলেছিল। এখনো বয়স্কারা আমাকে কানামাছি বলে ডাকেন। আচ্ছা, এই যে এত বছরেও মনে রেখেছে ওই রোলটা। সেদিনকে কিছুদিন আগে ইউটিউবে একজন লিখেছে যে আগেকার দিনের কথা, আগেকার দিনের দুপুরগুলো এরকম, সন্ধ্যেগুলো এরকম ভাবে কাটতো। সেখানে লিখেছে সেই কানামাছি, সেই অরুণ বাবুর গম্ভীর গলা, এইভাবে বেঁচে থাকতে যার যেটুকুন ভালো লেগেছে সেইটুকুন নিয়ে আমি ব্যস্ত চাই। মানে আমার ভালো লাগবে যদি তারা বাঁচিয়ে রাখেন। যাদের গালাগাল দিয়েছে তারা গালাগাল দিতে পারে, সেইটা মনে রাখতে পারে, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এখন হয়তো তারা বুঝবেন যে গালাগালটা আমি অজানা কারণে দিইনি। এবার একটু একদম সিনেমাতে চলে আসি আর থিয়েটারে চলে আসি। তো আমাদের রিসার্চ টিম খুব ভালো কাজ করেছে, লিখেও দিয়েছে আমাকে সব। সৌমিত্র চ্যাটার্জি, আপনার জীবনে একটা ওনার প্রভাব রয়েছে, ওনাকে কিভাবে অ্যাসেসমেন্ট করেন আপনি? দেখুন, আমি একটা কথা বলছি, দেখো সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে আমার বন্ধুত্ব হয়, মানে পরিচিতি হয় 1971 সাল। তার থেকে সারা জীবন, মানে যতদিন উনি বেঁচে ছিলেন ততদিনে ধীরে ধীরে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায় এবং প্রায় ফ্যামিলি ফ্রেন্ড হয়ে ওঠেন। মানে আমার ওর বাড়িতে যাওয়া, ওর আমার বাড়িতে আসাটার কোনো সময় অসময় বলেছিল না। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তার আগে যে শিক্ষাগুরু দু একজন ছিল না তা নয়, কিন্তু উনার কাছ থেকে উনি শেখাননি কিছু, এটা তোমায় শেখাচ্ছি বা এরম ছিল না। উনি বলতেন, সেটা আমি ফলো করতাম। যা পেয়েছি আমি আজকে, আমি যেটুকুন অভিনয় পারি তার 75% সৌমিত্র চ্যাটার্জির দান। আমার নিজস্বতা বাদ দিয়ে অন্যদের কাছ থেকে যা পেয়েছি তার 75% ওর কাছ থেকে পেয়েছি। ও কখনো উনি বলতেন না যে এইটা করা উচিত, অভিনয় এটা করা উচিত। উনি বলতেন, যেমন একটা উদাহরণ দিয়ে বলছি, হঠাৎ উনি হারমোনিয়াম নিয়ে বসেছেন, উনি গানটা গাইতে পারতেন, পাবলিক গাইতেন না, কিন্তু গানটা গাইতে পারতেন এবং হারমোনিয়াম নিয়ে গান গাইছেন। গান গাইতে গিয়ে হঠাৎ থেমে গিয়ে একটা কবিতা বলতে আরম্ভ করলেন। ওই সা টিপে একটা লাইন, সা যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত
বলে আস্তে 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 উঠে শেষ অব্দি গেলেন, আবার শেষ থেকে ঘুরে চলে এলেন। আমি বরুকুচকে দেখলাম ব্যাপারটা। উনি বললেন আমার গলাটা সরু ছিল জানো তো, আমি এইটা করে গলা ঠিক করেছি। আমি কিছু বলিনি, ন্যাচারালি ওটা গিয়ে আমি বাড়িতে আরম্ভ করে দিলাম। বছর খানেক পরে হঠাৎ একদিন আমাকে বলছেন, একলা যেই হয়েছি দুজনে, আমি যেটা বলেছিলাম সেটা তুমি করছো কি? কে বললো করছো? তোমার গলাটা ভারী হয়ে গেছে, হয়ে গেছে, আরো 6 মাস করে ছেড়ে দাও। এইভাবে শিক্ষা পেয়েছি। মানে ফর্মাল ক্লাস এই শেখাচ্ছি না, না, একদম রোজকার গল্পে যেগুলো উঠে এসছে, যেগুলো আপনার বরঞ্চ শেষের দিকে এর পুরস্কারও পেয়েছি। মানে ওরা কি বলো, স্বীকৃতি। তোমরা জানো হয়তো নাম জীবন বলে উনি একটা নাটক করেছিলেন। নাম জীবনে একটা চরিত্র ছিল, মিন্টু করত, মিন্টু চক্রবর্তী বলে একজন কমেডিয়ান। তিনি করতেন এটা বেশ্যাবাড়ির দালাল। তার সঙ্গে তখন কল শো হতো, ওই নাটকগুলো গিয়ে বিভিন্ন জায়গায় হতো। কল শোতে কে একটা প্রডিউসারের সঙ্গে গন্ডগোল হওয়ায় সে মিন্টু চক্রবর্তী ছেড়ে দেয়। ঠিক তার 2 দিন পরে কল শো। সৌমিত্র চ্যাটার্জি সকালবেলা আমার বাড়িতে চলে এলেন 11টা বেলা, এসে বললো স্ক্রিপ্টটা রইলো, ওটা দেখে নিও মিন্টুর রোলটা। কেন মিন্টু করবে না? পরশুদিন শো আছে। আচ্ছা, কোথায়? বললো ওই কোথায় একটা হল, কলকাতা। মানে আমি কি করে করবো রিহার্সাল? আমি কি নাটকটা 3-4 বার দেখেছো, আবার কি দাও পাঠ দিয়েছি, বুঝতে পারো না, রিহার্সাল পারবো না, রিহার্সাল আর্টিস্টদের নিয়ে পারবো না। তুমি একটা কাজ করো, আমার বাড়িতে কালকে চলে এসো, ওটা ব্যবস্থ করে দেবো, এসো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখিয়ে দেবো কোথা দিকে কি যাবে না। আমার চেহারায় কি করে বেশ্যাবাড়ির দালাল হবে? মেকআপটা করার দায়িত্ব তোমার, নিজেকে যতটা পারো ভাঙো, ভেঙে করে নাও। এই সম্পূর্ণটা মানে এতটুকুন বাড়ি বলছে ঠিক এভাবে বলে উনি চলে গেলেন, নিশ্চিন্তে চলে গেলেন। আমি গেলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে দিলেন, তারপরে দৌড় ছাড়ো হয়ে গেছে বলে বসো। কিছুক্ষণ 45 মিনিট মতো করেছিলাম, হয়ে গেল, শোটা করলাম। শোটাতে আমি সাকসেসফুল। আমি একটাই কথা বলেছিলেন, বেটার দ্যান দ্য অরিজিনাল আফটার দ্য শো বলেছিলেন। এই যে বিশ্বাসটা উনি আমার উপর করলেন, এটাই আমার স্বীকৃতি। এইভাবে ওর কাছ থেকে যা পেয়েছি, যা শিখিয়েছেন। আরো একটা নাটকে করিয়েছিলেন, সেখানে সবাই পাঠ ভুলে গেল। লিলি চক্রবর্তী থেকে আরম্ভ করে সৌমিত্র মুখার্জি, সৌমিত্র চ্যাটার্জি সবাই পাঠ ভুলে গেল। আচ্ছা, ওই প্রেমাদার রোল, প্রেমাংশু বসুর কথা বলছিলাম, প্রেমাংশু বসু যে রোলটা করতেন সে রোলটা আমাকে করতেন, যে ওনার অন্য নাটক ছিল। আমাকে পরে সবাই লিলি দি বলছে, এই তুই পাঠ ভুললি না, তোর রিহার্সাল নেই, এলি তুই শুধু একদিনে করলি, তুই পাঠ ভুললি না, আমরা কেন ভুলে গেলাম বলতো? চমৎকার বললো, কারণটা একটাই, ও তো স্ক্রিপ্ট দেখে স্ক্রিপ্টের ডায়লগ বলেছে, আর প্রেমাদা তো বানিয়ে বানিয়ে বলতো, আমরা সেটাতে অভ্যস্ত। ও যে স্ক্রিপ্টের কথা বলেছে আমাদের সব ভুলিয়ে গেছে। তো এই যে বিশ্বাসটা উনি রেখেছিলেন, এটাই আমার পুরস্কার। কিন্তু ওর কাছ থেকে সত্যি শেখা যায়। উনি শেখাবার মতন করে বলেন না, কতগুলো উদাহরণ দিয়ে বলেন, কতগুলো তৈরি করে দেন। তারপরে ঠাট্টা করতেন, অনেক ঠাট্টা করতেন, অনেক মজা করতেন, যার ফলে অনেক সহজ হয়ে যেত জীবনটা। ছোট্টখাটো ঘটনাগুলো মানে টিপস দিতেন, সেগুলো যখন আমি প্রথম কমার্শিয়াল থিয়েটারে ঢুকলাম বিশ্বরূপায় পাঠ করবো বলে, বিশ্বরূপায় না তখন কোনো একটা, তো সেখানে যাই হোক, যখন সেদিন থিয়েটার শুরু হবে সেদিন গিয়ে প্রণাম করতে গেলাম যাবার আগে থিয়েটারে, উনি একটাই কথা বলেছে, কমার্শিয়াল থিয়েটারটা গন্ডগোল আছে বুঝলে, সবাই দেখবে চরিত্রের বাইরে গিয়ে হাততালি পাওয়ার চেষ্টা করে, জীবনে যাবে না, চরিত্রের ভেতর থাকবে, কোনো হাততালি নয়, নিজের চরিত্রে থাকো, তাতে তুমি সাকসেসফুল হবে, ওরা না।
দেখেছি অসম্ভব ভালো কথা শিখিয়েছিলেন। আমি দেখছি সবাই ছিটকে ছাটকে বেরিয়ে যাচ্ছে, মানে কোথায় যাচ্ছে 15টা শো এর পর দেখি কি উল্টো পাল্টা সব বাড়াবাড়ি করছে করছে। দেখতাম যে আলটিমেটলি আমি জিতলাম ওনার ওই টিপসের জন্য। সুতরাং ওনার কাছ থেকে অনেক অনেক শিখেছি, মানুষটা অভিনয়টাকে কোন পর্যায়ে নিয়ে যেতে হয় এবং তার জন্য ভেতরে কি প্র্যাকটিস করতে হয়। একটা হঠাৎ একদিন শুরু করলেন, আমাকে বললেন এসো তো, অনেক কথা মানে না আমরা জানি না, কত কথাগুলো কোথা থেকে এসছে, ইংরেজিরা বাংলা অনেক জানি না, এসো না একটু বসি আমরা আলোচনা করি। করে এইটা না দিন 10 ধরে চালাবার পর আমি একদিন হঠাৎ বললাম, কি ব্যাপারটা বলুন তো, হঠাৎ কথা শব্দ নিয়ে পড়লেন কেন, এই কথাটা মানে কি, ওই কথাটা কোত্থেকে এলো। তখন জানলাম একটি জীবন বলে একটি ছবি উনি করছেন, যেটা হরিচরণ বন্দ্যোপাধ্যায় ডিকশনারি লিখেছিলেন, তার জীবনী। সারা জীবনে একটাই করেছেন ডিকশনারি, তার সেই রোলটা উনি করছেন, উনি নিজে অভ্যেস করছেন ওই চরিত্রটার মধ্যে ঢোকার জন্য। আমাকে সঙ্গে নিলেনটা অন্য কারণে, যে একটা সুবিধা হবে কথা বলে, কিন্তু আমিও তো শিখলাম জিনিসটা কোথায় নিয়ে যেতে হয়, অভিনয়টাকে নিজের রক্তে ঢুকিয়ে নিতে হয়, অভ্যেসের মধ্যে ফেলে দিতে হয়। 1 মাস ধরে উনি এটা করলেন। তো সেইগুলো ওই কোথায় ভেতরে ঢুকতে হয় একটা চরিত্রের, কি করে ঢুকতে হয়, তার সামাজিক অবস্থান কি, তার কি শিক্ষাগত যোগ্যতা কি, যার জন্য ও এরকম, তার বাবা কি করতেন, সবটা কনসিডার করতে হয় একটা চরিত্র করতে গেলে। এই যে ভেতরে ঢোকা, এটা আর কেউ বলেনি কখনো এইভাবে। ওনার অবদান বিরাট, মানুষ হিসেবে বিরাট অবদান আছে, সেটা তো অন্য প্রসঙ্গ, কিন্তু অভিনেতা হিসেবে আমি যতটুকু পারি আজকে 70% অবদান। আমি যখন দেখছিলাম আপনার দুটো স্টেটমেন্ট আমার আমি নোট করেছি, সেটা হচ্ছে একটা হচ্ছে গিয়ে অভিনয় পেশা খুব বিপজ্জনক, আর আরেকটা স্টেটমেন্ট ছিল এখন শিল্প কম ব্যবসা বেশি। হ্যাঁ, বিপজ্জনক এই অর্থে বলেছিলাম বা বলি, তার কারণ হচ্ছে এখন আর বলি না, আগে আমরা যখন অভিনয় শিখেছি বা অভিনয় করার কথা ভেবেছি, তখন কিন্তু অর্থর কথাটা মাথায় থাকতো না। তার কারণ অর্থ ছিল না, তখন তো সিরিয়াল ছিল না, সিনেমা ছিল, সিনেমা হতো, কিন্তু আমরা যখন গ্রুপ থিয়েটার করতাম তখন মানসিকতাটা কমার্শিয়াল সিনেমায় যাব না, ওর বাজে, এরকম একটা মানসিকতা, একটা আদর্শ নিয়ে একটা সমাজকে পাল্টে দেবার মূর্খ বাসনা নিয়ে, মূর্খ বলছি এই কারণে, কারণ ওটা হয় না, শুধু নাটক করেই সমাজ পাল্টানো যায় না। সেই থেকে নাটক করতে, অভিনয় করতে যখন এসেছি, তখন পুরোপুরি অন্য পেশার কথা চিন্তা না করে, অর্থের কথা চিন্তা না করে ঝাঁপিয়ে পড়তাম, যে সেটার ফল অনেক ক্ষেত্রে খুব খারাপ হতো। অনেক শিল্পী এরকম আছেন যে প্রতিষ্ঠিত হয়েও, চাকরি, ভালো চাকরি করেও সেটাকে ছেড়ে দিয়ে অভিনয়ের নেশায় এসছেন, অভিনয়তে করতে। তাদের শেষ জীবনটা বড় কষ্টে কেটেছে, দু একজন এরকম ছিল। সেই জন্য ওই নেশাটা, কিন্তু নেশা মানে এখনকার অভিনেতাদের মধ্যে ততটা পাবে কিনা আমি জানি না, তখন আগেকার অভিনেতারা যারা হতেন, অভিনয় করতে আসতেন, তাদের কাছে ওই মাতালের মদের নেশার মতন ছিল। আচ্ছা, তখন বলতাম আমরা যে মদের জন্য মাতাল যেরকম পাগল হয়, অভিনয়ের জন্য যেদিন ওরকম পাগল হতে পারবো সেদিন আমি অভিনেতা হতে পারবো, তার আগে পারবো না। তো সেই নেশাটাকে শুধুমাত্র সামনে রেখে এগিয়ে আসাটা খুব বিপজ্জনক ছিল। এবং তখনকার সময় তো একটা নীতি আদর্শ বোধহয় একটা একটা কাজ করতো, মানে যে আমি এই আদর্শটাকে বিশ্বাস করি, এটাকে আমি প্রচার করব বা এইটার জন্য আমি বাঁচবো, এটাও বোধহয় ছিল। এই বোধটা ছিল। সেই বোধটা ক্রমশ পাল্টে গেছে, এখন আর সেই বোধটা নেই। দুটো কারণে নেই।
একটা হচ্ছে আমার মধ্যেও যদি এখন সমাজকে পাল্টাবার প্রচেষ্টা থেকে আমি কোনো নাটক বা সিনেমা করি, সেটা যে কোনো রাষ্ট্রেই হোক, যে কোনো রাজ্যেই হোক, সেটা গভর্নমেন্ট থেকে বন্ধ করে দেবে। সুতরাং সেই ভয়ে অনেকে করেন না, আর যারা করেন তাদের নাটককে চলতে দেওয়া হয় না। তো সেই ব্যাপারটা এসেছে পরে, কিন্তু তখন সেই মানসিকতাটা অতটা ছিল না, এবং তখন করা যেত। এবং সেই জন্যই ওইটা করতে গিয়ে নিজেকে বিপজ্জনক অবস্থায় ফেলা হতো আর কিছু। আর একটা কি প্রশ্ন করলে? আরেকটা ছিল শিল্প, এখন শিল্প কম, ব্যবসা বেশি। হ্যাঁ, এটা 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 ঠিক। কারণ এখন জিনিসটা কি হচ্ছে, এখন সত্যি কথা বলতে গিয়ে যে একটা কথা এসেছে, এটা খাচ্ছে, সুতরাং এটাই করবো। খাচ্ছে মানে যেটা চলছে, তো চলছেটাতে যদি আমি ফলো করি, তাহলে আমি ব্যবসায়িক কারণে করছি জিনিসটা। আমার শিল্পটা এইখানে, এটা মারপিটের সিন, 2-3টে মারপিটের সিন চাই ভালো, বম্বে থেকে ফাইট মাস্টার নিয়ে এসে, আর 2টো হিট গান, একটা ডান্স চাই দারুণ। মানে এই ফর্মুলায় ফেলে হিট করাবার চিন্তা, ব্যবসাটা করার, সেটা আমি যে কন্টেন্টটা নিচ্ছি, যে বিষয়বস্তু নিয়ে ছবিটা করছি, সেটার সঙ্গে যাচ্ছে কিনা সেটার দিকেও খেয়াল থাকে না, এগুলো দরকার হয়ে পড়ছে। সুতরাং ব্যবসায়িক দৃষ্টিকোণটা থাকি, সে এখন সেটাই হয়েছে। এবং শিল্পীদের মধ্যেও এখন হয়েছে, যেটা আমি দোষ দিচ্ছি না কাউকে, সমাজে সময় পাল্টেছে। আমরা এখন, এটা একটা প্রফেশন, অভিনয় করাটা এখন একটা প্রফেশন হয়েছে, এটা আর নেশা নেই, এটা পেশা। এবং এই পেশাটা একমাত্র পেশা যেটার কোনো কোয়ালিফিকেশনের দরকার হয় না, এক্সেপ্ট অভিনয় জানা। কিন্তু সেটাও না জেনে আসছে লোকে। তার কারণ হচ্ছে এত বেশি কাজ এসে গেছে আর যে টেলিভিশন আসার সঙ্গে সঙ্গে, যার ফলে সুযোগটা বেশি। এটা একটা বিরাট ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়িয়েছে, খুব ভালো একটা ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়িয়েছে, দেশে কাজ পাচ্ছে সব ঠিক। টাকার লোভটা বড্ড বেশি হয়ে গেছে, এবং সঙ্গে সঙ্গে খ্যাতির লোভ হয়ে গেছে। সুতরাং অনেকেই ঝাঁপাচ্ছে, ঝাঁপিয়ে পড়ে যেটা হচ্ছে, সেটা আমি বলছি না যে অভিনয়ের মান খারাপ হচ্ছে, কিছু কিছু ছেলে মেয়ে ভালোই করছে, করতে করতে শেখার একটা ব্যাপার আছে। তো একটা হচ্ছে জেনে এসে করা, একটা হচ্ছে যেমন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ে আমি গাড়ির ইঞ্জিনিয়ার হলাম, আর একটা ভবানীপুরে যে উড়ে পাড়া বলি আমরা সহজ কথায়, ওই গাঁজা পার্কের পেছন দিকে, সেইখানকার যা মিস্ত্রি, ওটা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়তে হয়নি, ওরা কাজ করতে করতে অনেক বেশি শিখে গেছে, এবং হয়তো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কে লোককে, পাশ করা লোককে শিখিয়ে দেবে। সেই রকম ডিভোশনটা থাকা দরকার। সেই ডিভোশনটা যদি থাকে, তাহলে কাজ করতে করতে লোকে শিখবে। অনেক কাজ করতে গিয়ে শেখার আগেই হারিয়ে যাচ্ছে, মানুষ অ্যাকসেপ্ট করছে না, এরকম আছে। আবার কিছু কিছু লোক যারা অ্যাকসেপ্টেড হচ্ছে, তারা কি মাপে হচ্ছে, কেন অ্যাকসেপ্টেড হচ্ছে, তারা নিজেরাই জানে না। কারণ আমি শুনেছি, যা আমি জানি না সত্য মিথ্যা তোমরা ভালো বলতে পারবে, সেটা হচ্ছে যে আজকাল একজন তুমি আমি দুজনে একটা চরিত্রের জন্য গেলাম, সেখানে নাকি চ্যানেল বা ডিরেক্টর বা প্রডিউসার এরা দেখছেন যে তোমার ফেসবুকে ফলোয়ার কজন, তোমার ফলোয়ার যদি বেশি হয়, তাহলে তুমি অভিনয় না জানলেও তুমি চান্স পাবে, আমি পাবো না অভিনয় জেনেও। এটা যদি মাপকাঠি হয়ে দাঁড়ায় ধীরে ধীরে, তাহলে কিন্তু বিপদ আছে। কারণ ওই ফলোয়ার দিয়ে কিন্তু অভিনয় মাপা যাবে না, কারণ ওই ফলোয়ারটা কিন্তু অভিনয়ের জন্য ফলোয়ার নয়, ওটা অন্য কারণে ফলোয়ার। একদম সেটার সঙ্গে অভিনয়কে যোগ করছে, যোগ করাটা বোধহয় ভুল হচ্ছে। এরকম নানা ফ্যাক্টর আছে, যাতে আমার মনে হয় যে একটু সচেতন হলে ভালোই হবে, খারাপ কিছু হবে না। আর একটা স্টেটমেন্ট দেখলাম আপনার, এখন যারা একটু ভালো পড়াশোনা জানে, ইন্টেলেকচুয়াল সিনেমা তারা বানায়, মাস অডিয়েন্সের কথা তারা ভুলে গেছে। হ্যাঁ, এইটা এসেছে অনেক বছর আগে থেকেই। যেমন ধরো, দুটো কারণ
হচ্ছে, একটা হচ্ছে যে থিয়েটার গুলো হচ্ছে, যে সিনেমাগুলো হচ্ছে, সেগুলো জেনারেল মাস, অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মাস, এরা বুঝতেই পারছে না, সাবজেক্ট ম্যাটারটা ধরতেই পারছে না। একটা বই যদি দাও তাদের পড়তে, যেখানে ভাষার মারপ্যাচে বিষয়বস্তুটা হারিয়ে যাচ্ছে, সেটা কলাইন পড়বে তুমি, কিন্তু একটা সহজ ভাষায় যদি একটা কবিতা বা গল্প লেখা হয়, তাহলে তুমি তার ভিতর ঢুকবে। দৈনন্দিন ভাষায় একটা পরিবর্তন এনেছিলেন কবিতায় সুনীল গাঙ্গুলি। কথ্য ভাষায় কবিতা লেখা, উনি বিষ্ণু থেকে লাইনে যাননি, যেখানে বিষ্ণুদের একটা লাইন পড়ে চারটেও শব্দ থাকলে দুটো শব্দের মানেই তুমি জানো না, ডিকশনারি দেখতে হবে। সুতরাং সেই ঘটনাটা ফিল্মেও হচ্ছে, থিয়েটারেও হচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম অর্থনৈতিক কারণে একটু দূরে সরে যাচ্ছে। একটা নাটক দেখতে হলে টিকিটের দাম হয়ে গেছে 1000 টাকা। একটা ফিল্ম যেটা একটা সিঙ্গেল হলে যেটা চলতো, সেটার যে টিকিট ছিল আর এখন যেটা কমপ্লেক্স গুলোতে হচ্ছে, তার অনেক বেশি দাম। একদম। যে অ্যাটমসফিয়ারে হয়, সেখানে বাড়ির রান্না করতে করতে দুই বউ মিলে চির করলো, চল দেখে আসি, চেতলায় হলটায় দুপুরে শো হয়, দেখে আসি, এটা আর হচ্ছে না। কেন ওখানে গিয়ে সেজে গুজে যেতে হয়, অনেক দোকান আছে সেখানে পয়সা থাকলে ঘুরে দেখাতে হয়, আর তাছাড়া 250-500 টাকা খরচা হয়ে যাবে, অত পয়সাই নেই। এটা একটা ফ্যাক্টর। আর একটা হচ্ছে বুঝতেই পারছে না সাধারণ মানুষ চায়। আমি তোমাকে একটা কথা বলি, সব মানুষ কিন্তু এক ধরনের ব্যাপার চায়। আমি একটা নাটক করেছিলাম, নাটকটা লিখেছিলাম আমি ইংল্যান্ডে গিয়ে, তাদের লন্ডনে ওদের যে বঙ্গ সংস্কৃতি সম্মেলন হয়, সেখান থেকে প্রতি বছরই ডাকতো। তো এক বছর একটা নাটক লিখে নিয়ে গিয়ে নিজের লেখা নাটক করেছিল, সেটা ওখানে প্রচন্ড সাকসেসফুল হয়েছিল। এখানে ফিরে এসে এক প্রডিউসার বললো, ওই নাটকটা শুনেছি ভালো হয়েছে, আপনি যদি এখানে করেন। আমি করলাম। সপ্তাহে একদিন, মাসে 3 বার এইরম করে, বা সপ্তাহে কোনো সময় সপ্তাহে 2 দিন করে এরম নাটক করে, মানে এইরম একই হলে করে 14 বছর নাটকটা চলেছিল, এবং প্রায় 500 কলশো হয়েছিল, মানে বিভিন্ন জায়গায়, গ্রামে। সেটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে, আমি দেখেছি লন্ডনে প্রথম দিন শো করে আমি যেখানে হাসি, যেখানে হাততালি পেয়েছিলাম, বোলপুর থেকে 2 ঘন্টা ড্রাইভ করে একেবারে ভেতরে গ্রামের মধ্যে শো করেছি, সেম জায়গায় হাততালি, সেম জায়গায় হাসি, যেটা লন্ডনে কারা ক্রিম অফ দ্য সোসাইটি, বাঙালির তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিদ্বান লোকেরা, তারা দর্শক, আর এখানে গ্রামের সাধারণ চাষি, এরা দেখছে। দুজনের বোধগম্যতাটা কিন্তু একই জায়গায় তারা রেসপন্স করছে। তাহলে আমি যদি এমন নাটক বা এমন ফিল্ম করতে পারি, যেটা কলকাতা শহরে যেটা চলবে, সেটা প্রত্যন্ত গ্রামেও চলবে, যেটা আগে হতো। মানে মানুষের তো বেসিক ইনগ্রিডিয়েন্ট সবারই হাসি, কান্না, ইমোশন, সবারই তো বেসিক একই রকম না, সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক, একই জায়গায়, একই জায়গায়, জায়গাটা ঠিক ধরতে হবে। সেই জায়গাটা আমরা হারিয়ে ফেলছি। তার কারণ হচ্ছে আমরা অনুকরণ প্রিয় হয়ে যাচ্ছি, বাংলা গল্প নেই। তার দুটো কারণ হতে পারে। একটা কারণ, ওইটা হিন্দিতে বা তেলেগুতে ভালো চলেছে, ওই গল্পটা নিয়ে করি, এই মানসিকতা, ওই ফলো করা, ঝাঁকের কই ঝাঁকে বেচতে চাইছি। আর একটা হচ্ছে বাংলা সাহিত্য বা বাংলা গল্প না পড়া, না জানা, সেটা বিভিন্ন কারণে। বাঙালি অবাঙালি ব্যাপার আছে, বাঙালিরাও পড়ে না, সবটা মিলিয়ে একটা কোথাও গন্ডগোল হচ্ছে, যেটা যতক্ষণ না আমি বাংলা সংস্কৃতির মধ্যে ঢুকতে পারছি, ওই দর্শককে আমি হারাবো, দর্শককে পাবো।
সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করলে ভালো অ্যাক্টর, আমার সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করা হয়নি, তাই আমি ভালো অ্যাক্টর হতে পারলাম না, এইরকম একটা আপনার বোধহয় স্টেটমেন্ট আছে। না, আমি তা বলি, আমি একটা স্টেটমেন্ট দিয়েছিলাম, সেটা অন্য। মানে একটা সময়, এখনো সেটা আছে মানুষের মনে এবং ইন্ডাস্ট্রিতেও, হুম। সত্যজিৎ রায় যাকে তার ছবিতে চান্স দিয়েছেন সেই নাকি ভালো অভিনেতা, আর কেউ নয়। এটা Okay. সত্যজিৎ রায় কোনোদিনও বলেননি। হ্যাঁ, মানে কিন্তু আমাদের মানুষ- পারসেপশন। আমাদের মধ্যে এটা চলেছে। তো সেইটা নিয়ে ঠাট্টা করে বলেছিলাম যে সুতরাং আমি ভালো অভিনেতা নই। এটা কি করা যাবে? তবে করুণা বন্দ্যোপাধ্যায়, যিনি সর্বজয়ার পাঠ করেছিলেন পথের পাঁচালীতে, ওনাকে দূরদর্শনে আমি একটা ইন্টারভিউ করেছিলাম। এটা তোমাদের জানা নেই, একটা সময় 79 থেকে বেশ কিছু বছর ধরে 90 পর্যন্ত প্রায় দূরদর্শনের প্রচুর প্রোগ্রাম আমি করতাম, সঞ্চালক ছিলাম। সেই কুইজ কন্টেস্টও করেছি, গানের বাজনার প্রোগ্রামও করেছি, কথায় কথায় করেছি ইন্টারভিউ, তারপর আর একটা কি ছিল সেটাও ইন্টারভিউ, এরকম নানা প্রোগ্রাম আমি করতাম। সেইখানে একটা সময় করুণা বন্দ্যোপাধ্যায়, পথের পাঁচালীর মৌপুর মা, তার ইন্টারভিউ নিয়েছিলাম। এরা সত্যজিৎ বাবু কোনোভাবে দেখেছিলেন। তো উনি তারপরে সৌমিত্র চ্যাটার্জিকে জিজ্ঞেস করেছিলেন, এই ছেলেটি কে বলতো? সৌমিত্র চ্যাটার্জি দেখেননি, জানতেন না। তিনি স্টুডিওতে এসে খোঁজ নেন, তখন সমিত ভঞ্জ ওকে বলে অরুণ নিয়েছে। হ্যাঁ, আমাকে তো বকুনি দিলেন, আমাকে বলনি, আমি দেখতাম, আমি খুব লজ্জায় পড়লাম, আমি জানি না। সত্যজিৎকে গিয়ে বলেছিলেন যে আমার খুব কাছের লোক, আমি জানতাম না। তো উনি বলেছিলেন ছেলেটা একবার আমার কাছে এনো, একবার নিয়ে এসো। তো আমি এক্সপেক্ট করেছিলাম সৌমিত্রদাকে এর কাছ থেকে যে উনি আমায় নিয়ে যাবে। তারপর শুনেছিলাম আরো দুবার উনি জিজ্ঞেস করেছেন, আমি নিয়ে যাননি, আমি যাই। আমি জানি না কি জন্যে ডেকেছিলেন, হয়তো এমনি আলাপ করার জন্যও ডেকে থাকতে হতে পারে। হতে পারে। সেই একটা হয়তো আমার মনে ভেতরে হয়তো একটা ক্ষোভ আছে, খুব বেশি আমি গুরুত্ব দিই না। কারণ তখন যখন ডেকেছিলেন তখন সত্যজিৎ বাবু অসুস্থ হয়ে পড়ছেন, ন্যাচুরালি তারপর আর খুব বেশি। আর একটা জায়গায় দেখলাম মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করো। মিঠুন চক্রবর্তী বোধহয় আপনাকে বলেছিলেন নিজেকে বিক্রি করতে শেখনি তুমি, তাই তুমি সাকসেসফুল অ্যাক্টর হওনি। ওইটা আড্ডা মারতে মারতে, শুটিং এর পর আউটডোর শুটিং এ আমরা এক জায়গায় বসে 3-4 জন আড্ডা মারতাম, মানে মিঠুনের ঘরে। আমাদের ঘর থেকে সব যেতাম, ওর ঘরে বসে আড্ডা হতো। সেইখানে বলেছিল, তোমার প্রবলেম কি জানো, তুমি নিজেকে বিক্রি করতে শেখোনি বলে একজনের নামও করেছিল। উনি বলেছিলেন সৌমিত্রদাও শেখেনি, তুমিও শিখলেন, নিজেদের বিক্রি করতে হয়। সৌমিত্রদা ভারতবর্ষের সব থেকে বড় স্টার হতে পারত, বিক্রি করতে জানে না। আর না রে, বিক্রি করতে আমি জানি বলেছিল, কিন্তু আমার প্রবলেম কি জানিস, আমার এই অধ্যাপকের ইগো। আমি কারো কাছে কোনোদিনও বলিনি, চাইনি আমাকে একটা রোল দিও, সেটা আমার কোথাও ইগোতে লেগেছে। আমি ভেবে ভাবতাম যে একজন ক্রিয়েটার, সে যখন একটা ছবি করবে, যাকে প্রয়োজন হবে যে চরিত্রের জন্য তাকে নেবে। সেটা যে কেউ বলছে বলে আমি তাকে নেব, এই মানসিকতাটাই আমার জানা ছিল না। এখন দেখছি তাই হয়, বললো তাই হয়। তোমাকে না মানালেও তোমাকে মানাবার মতন চরিত্র করে নিয়েও তোমায় নেবে যদি তুমি ঠিক জায়গায় ধরতে পারো। হবে হয়তো, আমি পারে, কিন্তু ওই পয়েন্ট আউট করেছিল। ভেরি, মিঠুন খুব ভালো ছেলে, এত ভালো লোক, মানুষ, এত মনটা এত ভালো, আবার মুখের উপর তোমাকে সত্য কথাটা বলে দেবে, যত তোমার খারাপ লাগুক, সত্য কথার দাম করে বলে দেবে। এই গুণটা আছে। আমরা আপনি একটু আগেই বললেন আপনি কল্পনা করতে খুব একটা ভালোবাসেন না, তারপরেও আমাদের একটা সেগমেন্টে আমরা যাই, সেটা হচ্ছে টাইম মেশিন। যদি একটা টাইম মেশিন আপনাকে দেওয়া হয়,
তাহলে কোন 5টা ঘটনায় বা কোন 5টা ঘটনাই বলবো, কোন 5টা ব্যক্তির কাছে আপনি, কোন 5টা? 5জন ব্যক্তি হতে পারে, 5টা ঘটনা হতে পারে যেটা আপনি রিভিজিট করতে চান। রিভিজিট না, ভিজিট করিনি কোনোদিন, তার জেনে যেতে চাই। রিভিজিট বা ভিজিট করেননি কোনোদিন, সেখানেও যেতে চান। আমি চার্লি চ্যাপলিনের কাছে যেতে চাই। হুম আমি তোর ওর পায়ের তলায় বসে কিছু শিখতে চাইব। আমি তারপরেই নাম বলবো, খুব খারাপ লাগবে শুনতে, অনেকের হয়তো ছোট হয়ে যাবে। আমি তুলসী চক্রবর্তীর কাছে যেতে চাই। হুম ওনার যে সহজ স্বাভাবিক ভঙ্গি, হুম ওটা উনি কি করে, মানে চরিত্র অনুযায়ী হুম কি করে নিজের মধ্যে আনতেন, এটা জানার জন্য আমি ওই ঔদাসীন্য পেতে চাই, ওই সব ছেড়ে দিয়ে যোগীর মতন বাস করা সত্যেন বোস সায়েন্টিস্ট হতে চাই, মানে ওর কাছে যেতে চাই, হুম। যিনি একটা সময় আইনস্টাইনের ভুল ধরিয়ে দিয়ে থিওরির নাম পাল্টে দিয়ে আইনস্টাইন বোস থিওরি যার সারা পৃথিবীতে খ্যাত হয়েছে। সেই লোকটা শেষ জীবনে অনেক অঙ্কগ্রস্ত, কাগজ মুড়িয়ে জানলা দিয়ে ফেলে দিত নাকি, হুম এবং ফ্রেঞ্চ নভেল ফ্রেঞ্চ ভাষায় পড়তেন এবং এসরাজ নাকি বাজাতেন। এই নিয়ে সময় কেটেছে, মানে যোগীর মতন জীবন যাপন করেছেন, অতটা পাওয়ারফুল একজন সায়েন্টিস্ট। বললো কি লাভ, হুম আলটিমেটলি তো জায়গাটায় ধরতে পারছি না এখনো। সেই যুগে সেই এতে সেই পরিমণ্ডলে, অর্থাৎ কি বলবো, যে সুযোগ সুবিধার মধ্যে পেয়ে আইনস্টাইন হয়েছেন, উনি তো পান। একদম একদম। তার ফলে ওনার হয়তো সেই এটা হয়েছিল। কিন্তু ওইখানে যেতে চাই। আর একজনও আমাদের ভাষাবিদ, তার কাছে তার মতন খানিকটা পেতে চাই। তোমরা নাম শুনেছো কিনা বা মনে আছে কিনা জানি না, সুনীতি চট্টোপাধ্যায়, নাম শুনেছি। ভাষাবিদ, ন্যাশনাল প্রফেসর আর একজন। একটা ছোট্ট ঘটনা বলি হুম তোমাদের। একটু আগে বলেছি যে একটু আগে বলেছি যে একটি জীবন ছবি করার জন্য সৌমিত্র চ্যাটার্জি কথার মানে খুঁজছিল এবং আমার সঙ্গেও আমাকে জড়িয়েছিলেন তার মধ্যে। একদিন হঠাৎ বললেন, আচ্ছা অরুণ, প্যান্ডেল কথাটা ইংরেজি না বাংলা গো? আমি জানি না। দুজনে মিলে বাংলা ডিকশনারি খুললাম, নেই। ইংরেজি ডিকশনারি খুললাম, নেই। এই যে বলি না বিয়ে বাড়ির প্যান্ডেল, হুম প্যান্ডেল নেই। কি ব্যাপারটা বলো তো, এটা কি ভাষা? অনেককে জিজ্ঞেস করা হলো, অনেক কথা হলো। পরের দিন আবার দুপুর বেলা 12টা-1টার সময় আমরা ফোন করলাম, উনি ফোন করলেন, সুনীতি চট্টোপাধ্যায় ন্যাশনাল প্রফেসর। বললো আমি একজন সাধারণ লোক বলছি, আর একজন অন্য লোক ধরেছিলেন, একটু সুনীতি বাবুর সঙ্গে কথা বলতে চাই একটা শব্দের মানে। দিল, এসে বললেন, আমি যেটা শুনছি টেলিফোনের বাইরে থেকে বলছি, হ্যালো, আমি সাধারণ লোক একজন কথা বলছি, আমি একটা শব্দের মানে চাইতে চাই। হ্যাঁ, ওই শব্দটা হচ্ছে প্যান্ডেল। এইটা ও ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না আর কিছু জানার নেই, ধন্যবাদ। আমাকে বলে এরা কারা? বললো কেন? বললো ডিকশনারি খোলা পাতা, আমি শুধু বলেছি প্যান্ডেলটা, শুনেছো তো? উনি বলে প্যান্ডেলটা ইংরেজি না বাংলা বুঝতে পারছো না, ইংরেজি ডিকশনারি তো খুঁজে পাওনি, বাংলা ডিকশনারি খুঁজে পাবেনি, পাবে না। ওটা তামিল ল্যাঙ্গুয়েজ থেকে এসছে, তাও ওদের ডিকশনারিতে জীবনে ওঠেনি, ওদের কথ্য ভাষায় ছিল, সেটা এখন আর নেই, কথ্য ভাষাতেও নেই। কিরম করে এখানে চলে এসে এখানে থেকে গেছে, আর কিছু জানবে? মানে বুঝতে পারছো জ্ঞানটা কোন লেভেলের? এরা কারা? আমি ওই জ্ঞানের খানিকটা যদি পেতাম, তাহলে আমার সাহিত্য বোধ হয়তো অনেক বেটার হতো। অ্যাক্টর হিসেবে আপনাকে সেলিব্রেট করা হয়?
হ্যাঁ, অ্যাক্টর হিসেবে আপনাকে সেলিব্রেট করে যে মাপের আপনি অ্যাক্টর, সেই মাপের? আমাকে সাধারণ মানুষ ছাড়া কেউ কখনো সেলিব্রেট করেনি। হ্যাঁ, আগে যখন পুরস্কার টুরস্কারের অনেক ব্যাপার ছিল না, হুম তখন প্রতি বছর কোনো না কোনো পুরস্কার পেত, এই উত্তম পুরস্কার, ওই অমুক পুরস্কার, ওই অমুক পুরস্কার, প্রমোদেশ বড়ুয়া পুরস্কার, এরকম অনেক ট্রফি বাড়িতে আছে, হুম যেটা চোর পালালে, চোর এলে কাজে হুম লাগে, মানে ওটা দিয়ে মারলে চোর পালাবে। এটা ছাড়া আর কোনো কাজে লাগে না, বাড়িতে সাজানো আছে, এই হয়তো গোটা 40 খুঁজে পাওয়া যাবে। আর কোনো স্বীকৃতি সেইভাবে পাইনি। তবে সাধারণ মানুষের কাছ থেকে আমি যথেষ্ট পেয়েছি। হুম যখন সাধারণ মানুষকে মিট করি, তারা এসে বলেন, তখন মনে হয় যে আমি হ্যাঁ তাহলে কিছু করতে পেরেছি জীবনে, এদের মনে তো পৌঁছতে পেরেছি, হুম। এটুকুনি যথেষ্ট। আরেকটা, এটা আমার ব্যক্তিগত কিউরিওসিটি থেকে লাস্ট কোশ্চেন আমি করব। সেটা হচ্ছে কি, আমি 97তেও আপনার চেহারা যেরকম দেখেছি, আজকে 2025এও খানিকটা সেই রকম, বয়সের ছাপ নেই। এটা বয়সের এইটা কি করে ধরে রেখেছেন? দেখো, আমি, তুমি বয়স বলেই দিয়েছো, এখন 81 বছর বয়স, সেটা সবাই জেনে গেছে। 81 বছর বয়সেও আমি ইচ্ছে করলে বিরিয়ানি খাই, হুম কিছু এসে যায় না আমার। হুম এবং সত্যি কথা বলতে তোমাদের আরেকটা বলে দিই, তোমরা জানো না, আমার 18 বছর আগে হুম আমার বাইপাস হয়ে গেছে, আহ, তাতেও আমার কিছু এসে যায়নি। আমি আমার জীবন যাপন করি, স্বাভাবিক জীবন, কোনো অসুখ আছে বলে আমি মনে করি না, মানে আমি পাত্তা দিই না, হুম না তা বলে বেনিয়ম করি না, ডেফিনেটলি করি না, বাড়াবাড়ি করি না। একটা জিনিস আমার মনে হয়, সেটা হচ্ছে মনটাকে যদি পরিষ্কার রাখা যায়, হুম মনটার মধ্যে যদি কোনো কালিমা না থাকে, আমার মনে হয় একটা মন যত ক্রুকেড হবে, হুম যত পেঁচালো হবে, যত জটিল হবে, মুখে তার ছাপ পড়ে। হুম নিজে যদি ভেতরের সারল্যটাকে ধরে রাখা যায়, মানুষ বহুদিন পর্যন্ত, আর কতগুলো থিওরি, আমার মনে হয় যত বয়স বাড়বে তত মানুষের কথা বলা উচিত, মানুষ কথা বলাটা বন্ধ করে দেয়, হুম কমিয়ে দেয়, এটা হওয়া উচিত না। তার কারণ তুমি যখন কথা বলছো, তখন তোমার চিন্তা শক্তিটা তো কাজ করছে, সেটা তো প্র্যাকটিস হচ্ছে, হুম তোমার ভাষা খুঁজতে হচ্ছে, হুম ভাষাগুলোকে, বুঝতে পারছো, হুম এই যে সচেতনতাটা বাড়ছে, যেটা চলে যায়, স্থবির হয়ে যায় মানুষ, হুম স্থবির হয়ে গেলে এরা ঝুলে যাবে। হুম মনটাকে সজীব রেখে, সরল রেখে যদি এগোনো যায়, এটা ছাড়া আমার জীবনে আমি আর কিচ্ছু খুঁজে পাইনি কেন আমার আহ, বয়সটা ধরা যায় না। এখানে আমাদের একটা ট্যাগলাইনটা, মানে আমাদের চ্যানেল নামটাও খুব কাজে দেবে। সেটা হচ্ছে কি, বয়স বাড়লেও আপনি মগজমারি করতে পারেন, তাই না? মগজমারি করলে মন ভালো থাকবে, শরীর স্বাস্থ্য সবটাই ভালো থাকবে। একদম একদম ঠিক। আমরা মনে হয় যেরকম ভেবে নিয়ে এগিয়েছিলাম, সেই অনুযায়ী সব বিষয়গুলো টাচ করতে পেরেছি। আহ, তো এই ছিল অরুণবাবু। উম, আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আর এবার আপনাকে বলতে হবে আমাদের সঙ্গে আড্ডা মেরে, মানে ক্যামেরায় তো আমাদের দুজনকে দেখা যাচ্ছে, ক্যামেরার ওই দিকেও লোকগুলো রয়েছে, তো আমাদের সঙ্গে আড্ডা মেরে আপনার কেমন লাগলো? আর সেকেন্ড হচ্ছে কি, আমাদের আর কি কি করা উচিত, কিভাবে যাওয়া উচিত, সেটা নিয়ে যদি আপনি একটু বলেন। তোমাদের মধ্যে যেটা আমি পেলাম, যেটা আমি করে একটু ভাবলাম যে হয়তো কি আমি ভুল করছি, যেমন তোমাদের একজন যে ফোন করেছে, আয়ুষ বলে হুম ছেলেটি হুম আমাকে ফোন করেছিল, সে ফোন করাতে আমার কি বিষয় বললো এইটা, আমি সঙ্গে সঙ্গে এক বাক্যে ঠিক আছে করবো, হুম রাজি হয়ে গেছি, হুম কোনো রকম কিচ্ছু হুম কোনো বলিনি, এর সঙ্গে সঙ্গে রাজি হয়েছি। পরে আমার মনে হলো যে আমি যে সারল্য থেকে বলে ফেললাম, হুম এটা কেউ সুযোগ নেবে না তো, হুম দেখা যাক। হুম আমি এখানে আসার পর থেকে হুম আমি মনে হলো যে ওই চিন্তাটা আমার মাথায় এসছিল বলে হুম আমাকে ক্রিমিনাল বলা উচিত। হুম এত সহজ স্বাভাবিক, আমার থেকেও বেশি স্বাভাবিক এই লোকজনেরা তোমরা, হুম এবং প্রত্যেকটা ছেলে মেয়ে তোমরা, আমার তো একজনকে তো আমি বললাম যে আমার নামের বানান টানান বলছি, বলতে বলতে আহ, তাকে বললাম যে তোমার বাবা, কাকা, জেঠু সবাই আমার থেকে ছোট, পসিবলি দাদুও ছোট। হুম
তারা যে এত ভালো, এটা আমার কাছে অবিশ্বাস্য। এবং আমার মনে হয় এই ধরনের প্রোগ্রাম আরো বেশি করা উচিত। এবং আরো আমি আর একটা বলবো যে এই করতে করতে তোমাদের একটা বোধ তৈরি হবে যে এই লোকটার সঙ্গে এই লোকটাকে বসিয়ে দিলে কিরকম হয়, মানে দু তিনজনকে একসঙ্গে ডিসকাশনে ফেলতে পারলে তাতে মজাটা আরো বেরোবে। আমাদের একটা ইনিশিয়েটিভ আছে মগজমারি জেনারেশন গ্যাপ, মানে একই প্রফেশনের দুটো আলাদা আলাদা বয়সের লোক যদি একসঙ্গে বসাতে পারি আমরা, সেই রকম ভাবে আমরা প্ল্যান করছি আর কি। খুব ভালো হয়, খুব ভালো হয়। বর্তমান জেনারেশনের সঙ্গে আমাদের জেনারেশনের লোক, আমাদের জেনারেশন না হোক আমাদের পরের জেনারেশন, আমাদের জেনারেশন লোক আর কটা পাবে? সবই তো ছেড়ে দিয়েছেন বা নেই। যাই হোক, সেই চেষ্টাটা যদি করতে পারো, সেইটা যদি আনতে পারো, আমার মনে হয় বর্তমান প্রজন্মের পক্ষেও ভালো হবে। এবং আর একটা চেষ্টা, শুধু ফিল্ম কেন, ফিল্ম ছাড়াও তুমি এই যে আজকে এই যে রাজনৈতিক অবস্থাটা বলি আমরা, আসলে তো একটা সামাজিক অবস্থা। রাজনীতিকরা সমাজের এই অবস্থাটা সুযোগ নেন মাত্র। আমার যদি এখন অত্যন্ত পজিটিভ চিন্তা থাকে, আমি যদি মনে করি যে আমি চুরি করব, চুরি করা কেউ থামাতে পারবে না? একদমই না। আজকে বামফ্রন্ট গভর্নমেন্ট অস্বীকার করতে হবে, নাম করেই বলছি, বামফ্রন্ট গভর্নমেন্ট আগের গভর্নমেন্ট ছিল বলে অস্বীকার করতে হবে, শেষ 10টা বছর এই প্রবণতা শুরু হয়নি, শুরু হয়েছে, সেটা পরিণতি এইখানে। আসলে মানুষের সমাজ পাল্টাচ্ছে, লোকের মানসিকতা পাল্টাচ্ছে, এটার উপর নির্ভর করছে। এইটার বিরুদ্ধে লড়াই, এটার বিরুদ্ধে লড়াই করছি না, সরকারও করছে না, সমাজে করছে না, সোকল্ড কি বলবো ইন্টেলেকচুয়ালস, তারা তো নয়, ইন্টেলেকচুয়ালস আর কেউ নেই, এটা আমি ধরে নিয়েছি, খুব কম আছে। কিন্তু সেই ইন্টেলেকচুয়ালদের মাথায় থাপ্পড় মেরে বসিয়ে দেওয়া হচ্ছে। আর যে ইন্টেলেকচুয়ালদের সামনে দেখছো, তারা আসলে ইন্টেলেকচুয়াল মাফিয়ারা যারা ঠিক সময় এসে সামনে এসে লিডারশিপ নিয়ে নেয়, এরা ইন্টেলেকচুয়াল লাইন পেলেই নিয়ে নেয়। যেমন কালচারাল মাফিয়া কিছু আছে আমাদের লাইনে, দেখছি কিছু জানে না, কোনো বোধবেদে নেই, হঠাৎ একটা আন্দোলন হোক, দেখবে তারা সামনের সারিতে, এসব জায়গায় আছে। এদের দিয়ে হবে না। এটা সত্যিকারের সৎ প্রচেষ্টা নিয়ে যদি কেউ এগিয়ে আসেন, বা যারা যদি মানুষ এগিয়ে আসে, তাহলে কিছু হবে। তাহলে এইভাবে চলবে, চলতে চলতে গিয়ে একটা জায়গায় ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে যখন ধ্বংসের পথে যাবে, ঘুরে দাঁড়াবে। যেতে যেতে নদীর স্রোত পাল্টাতে পাল্টাতে অন্য জায়গায় যাচ্ছে, কিন্তু গিয়ে দেখলো যে হিমালয় পাহাড়, আর যেতে পারছে না, তখন সে পথ আবার টার্ন করবে, এছাড়া কোনো উপায়। অনেক ধন্যবাদ আপনাদের এতক্ষণ ধরে আমার বাজে কথা শুনলেন বলে। নমস্কার। কেমন লাগলো আজকের পর্ব? আপনাদের মতামত আমাদের অবশ্যই জানান। এই রকম নতুন মানুষের নতুন গল্প জানতে হলে, শুনতে হলে চোখ রাখতে হবে মগজমারি ইউটিউব চ্যানেলে। আর হ্যাঁ, মগজমারির হাতকে শক্ত করে ধরে রেখেছে ভূতের রাজা দিল বর এবং মণিমহেশ হসপিটাল। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো আড্ডায়। ধন্যবাদ।